পড়িয়া শিকার নতুন চুর। আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা বেসিক্যালি স্টার্ট করতে যাচ্ছি আমাদের একটি ফুল স্ট্যাক কমপ্লিট অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আমরা এই প্রজেক্টের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা আমাদের যে এপিআইয়ের বেসিক সম্পর্কে জানবো। অ্যান্ড এপিআইতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রুড অপারেশন নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স নিব। দেন আমরা হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন নিয়ে কাজ করবো ইউজারের, অ্যান্ড ইউজারের আফটার লগ ইন কীভাবে তার টোকেনগুলোকে আমরা গেট করতে পারি বা টোকেনগুলোকে কীভাবে স্টোর করতে পারি, ইউজারকে কীভাবে হচ্ছে লগ ইন রাখতে পারি যদি ইউজারটা অলরেডি একবার লগ ইন করে ফেলে। সো এই যে জিনিসগুলো বেসিক জিনিসগুলো আজকে হচ্ছে আমরা হচ্ছে এই ভিডিও থেকে বা এই ক্লাস থেকে স্টার্ট করতে যাচ্ছি বা দেখতে চাচ্ছি। বাট ইউটিউব থেকে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখে থাকেন, সো সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এপিআই কিভাবে ইন্টিগ্রেশন করে সেই জিনিসটাই আপনাদের হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এই জিনিসটাই দেখেন। বাট এই যে এপিআইটা আপনারা ইন্টিগ্রেশন করতেছেন, এই এপিআইয়ের মধ্যে আসলে বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে বা কীভাবে ডেটাগুলো অ্যাকচুয়ালি ম্যানেজ হচ্ছে বা ডেটাবেসের বেসিক স্ট্রাকচারগুলো আসলে কীরকম হয়ে থাকে, এই জিনিসগুলোর একটু বেসিক ওভারভিউ অ্যাকচুয়ালি আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে লারাভেল ব্যাকএন্ড হিসাবে এখানে চুজ করছি। অ্যান্ড আমরা যেটা করব, লারাভেলের জন্য আমরা হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট দেখব, অ্যান্ড ইউজারের মডেল কীভাবে হচ্ছে কাজ করতেছে, ইউজারের ডেটাবেস কীভাবে হচ্ছে কাজ করতেছে, ডেটাবেসের স্ট্রাকচারগুলো কীভাবে সাজাচ্ছি বা ডেটাবেসের মধ্যে ডেটাগুলো কিভাবে গিয়ে স্টোর হচ্ছে। সো এই বিভিন্ন ফাংশনালিটিগুলো আমরা হচ্ছে বেসিক একটা ওভারভিউ নেওয়ার ট্রাই করব। সো এই জিনিসগুলো যারা ইন ফিউচার আপনার হচ্ছে ডেটাবেস নিয়ে কাজ করতে যাবেন বা ব্যাকএন্ড নিয়ে কাজ করতে যাবেন, যারা অ্যাকচুয়ালি ফুল স্ট্যাক করতে চান, তাদের জন্য আই থিঙ্ক অনেক বেশি কাজে দিবে। আর যারা হচ্ছে আপনার ফুল স্ট্যাক করবেন না বা ব্যাকএন্ড নিয়ে কাজ করবেন না, তাদের জন্যও কিন্তু এই জিনিসটা আপনার হচ্ছে অনেক বেশি হেল্পফুল হবে ইন ফিউচার যখন হচ্ছে আপনারা টিমের সাথে কাজ করবেন। সো আপনাদের বেসিকগুলো জানা থাকলে আপনারা কিন্তু মোটামুটি একটু নলেজ থাকবে আপনার যে আসলে বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে বা কিভাবে হতে পারে জিনিসগুলো, সো এই বিষয়গুলোর উপরে। সো তারই ধারাবাহিকতায় আমরা অ্যাকচুয়ালি যেটা করতে যাচ্ছি, আমরা আজকের ভিডিওতে লারাভেলের একটি কমপ্লিট স্ক্র্যাচ প্রজেক্ট ক্রিয়েট করব। অ্যান্ড এই প্রজেক্টের মধ্যে আমরা হচ্ছে ইউজারের মডেলগুলো সেট আপ করবো, তার মাইগ্রেশনগুলো সেট আপ করবো, অ্যান্ড লাস্টলি আমরা লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের কমপ্লিট একটা ফাংশনালিটি আমরা হচ্ছে ক্রিয়েট করব। অ্যান্ড আমরা পোস্টম্যানের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের সেই এপিআইটাকে হিট করে দেখব যে প্রপারলি কাজ করছে কিনা বা আমাদের অ্যাকচুয়ালি যে রিকোয়ারমেন্টগুলো সেই রিকোয়ারমেন্টগুলো প্রপারলি ফুলফিল হচ্ছে কিনা। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে কমপ্লিটলি স্টার্ট করতে যাচ্ছে এখন থেকে। বাট অ্যাকচুয়ালি আমার লারাভেলের অ্যাকচুয়ালি যে অ্যাডভান্স লেভেলের নলেজ সেইটাও কিন্তু আমার হচ্ছে নেই। বাট আপনাদের জন্য বা আমাদের সরেয়া ব্যাচের জন্য আপনাদের জাস্ট একটা বেসিক ওভারভিউ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার হচ্ছে এই লারাভেল সাইটটাকে একটু কভার আপ করা, এই আর কি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা লারাভেলের একটি প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। সো লারাভেলের প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট যে রিকোয়ারমেন্ট আমাদের ডেস্কটপ বা আমাদের কম্পিউটারের মধ্যে, সেইটা হচ্ছে কম্পোজার ইনস্টল থাকতে হবে আমাদের কম্পিউটারের মধ্যে। অ্যান্ড আমাদের আরেকটি রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের পিএইচপি ইনস্টলস থাকতে হবে, অ্যান্ড মেবি আমাদের হচ্ছে অ্যাপাচি বা কোনো একটা ওয়েব সার্ভার আমাদের হচ্ছে রিকোয়ার্ড থাকে। আচ্ছা, বাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয় বা যেটা করে সবাই, সেটা হচ্ছে কোনো একটা ওয়েব সার্ভার লাইক জ্যাম্প সার্ভার হইতে পারে, ওয়াম্প সার্ভার হইতে পারে, অনেকে অনেক ধরনের সার্ভার ইউজ করে থাকে। যারা উইন্ডোজ ইউজার তাদের ক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আপনার হচ্ছে জ্যাম্প সার্ভারটাকে আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালি পিএইচপি ইনস্টলেশন বা আদার্স এই থিংগুলো হচ্ছে করতে হবে না বা সেট আপ করতে হবে না। জ্যাম্পের ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনাদের হচ্ছে পিএইচপি সব কিছু ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড দেন আপনাদের কম্পোজারটাকে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হবে। সো এবার কম্পোজার, আচ্ছা জ্যাম্পটাকে আগে একটু দেখি। সো এটা হচ্ছে জ্যাম্প। আমি যদি সার্চ করি জ্যাম্প ডাউনলোড, সেক্ষেত্রে
এই ওয়েবসাইটে গেলে আপনাদের পিএইচপি কোন ভার্সনে জ্যাম্পটাকে চাচ্ছেন সেই ভার্সনটা সিলেক্ট করে জাস্ট ডাউনলোড করলেই আপনাদের ডাউনলোড প্রসেসটা স্টার্ট হয়ে যাবে অ্যান্ড দেন ইনস্টল করে ফেলবেন। আচ্ছা, লাইক আমি যদি চাই হচ্ছে পিএইচপি 8.0 বা পিএইচপি 8.1 বা 8.2, সো যার যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী হচ্ছে আপনারা এটা ডাউনলোড করতে পারেন। সো আমার ক্ষেত্রে আমি হচ্ছে পিএইচপি 8.1টাকে ইনস্টল করে রেখেছি। আমি হচ্ছে জ্যাম্প সার্ভার অ্যান্ড ওয়ার্ম সার্ভার দুইটা সার্ভারই এখানে হচ্ছে ইউজ করি। জ্যাম্প মেবি আমার ইনস্টল করা নাই, হ্যাঁ নতুন করে হচ্ছে উইন্ডোজ দিয়েছিলাম তারপরে ইনস্টল করা হয়নি। আচ্ছা, সো আমি ম্যাকের ক্ষেত্রে বর্তমানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ম্যাম্প সার্ভার। সো ম্যাম্প এইটা হচ্ছে একটা ওয়েব সার্ভিস অ্যাকচুয়ালি, যার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাপাচি সার্ভার ব্যবহার করতে পারি, আমরা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন ইউজ করতে পারি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাবেস আমাদের বা মাই এসকিউএল যেটাকে বলি সেইটা। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সার্ভিস আমরা হচ্ছে এই ম্যাম্পের মাধ্যমে বা জ্যাম্পের মাধ্যমে যেটা ইউজ করেন সেটার মাধ্যমে আমরা হচ্ছে ইজিলি ম্যানেজ করতে পারবো। বাট ফার্স্ট থিং আপনাদের যেটা লাগবে, আপনারা যেটা করবেন ফার্স্ট অফ অল এই জ্যাম্পটাকে ডাউনলোড করবেন অ্যান্ড এটাকে হচ্ছে নর্মালি আপনাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করে নেবেন। যারা উইন্ডোজ ইউজার তারা হচ্ছে এটা করবেন, আর ম্যাকের ক্ষেত্রে এই জিনিসটা ইনস্টল করবেন। বিভিন্ন প্ল্যাটফর্মে এখানে দেওয়া রয়েছে। সো ইনস্টলেশনের পরে আপনাদের যেটা করতে হবে কম্পোজারটাকে ইনস্টল করতে হবে। সো লারাভেলের ক্ষেত্রে কম্পোজারটা হচ্ছে আপনার রিকোয়ার্ড। সো আমরা যদি লিখি কম্পোজার ডাউনলোড, সেক্ষেত্রে দেখেন getcomposer.org নামে একটা ওয়েবসাইট রয়েছে, এর মধ্যে গেলে আমরা হচ্ছে ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশনের প্রসেসগুলো দেখতে পারবো। আচ্ছা, যারা হচ্ছে উইন্ডোজ ইউজার তাদের ক্ষেত্রে মেবি কোথায় যেন ছিল, আচ্ছা আমি একটু দেখি, আচ্ছা কোথায় যেন একটা অপশন ছিল যে ডাউনলোড exe ফাইলের জন্য মেবি। আচ্ছা exe না থাকলে তো হচ্ছে ভাই উইন্ডোজ এর জন্য মনে হয় ইউজ করতে হয় npm ইনস্টল করতে হয়। আমি তো npm দিয়ে করছিলাম, মেবি অনেক আগে করছিলাম তো মনে নাই সঠিক। কম্পোজারের ক্ষেত্রে npm হচ্ছে রিকোয়ার্ড না, আবার একটা অপশন ছিল exe ডাউনলোড করার, দাঁড়ান আমি একটু দেখতেছি। ডাউনলোড ক্রস এখানে কি এই যে, আচ্ছা এই লিঙ্কটা আমি হচ্ছে দিয়ে দিবনি, অথবা এই ওয়েবসাইটের মধ্যে এসে গেট কম্পোজারের মধ্যে এসে আমরা যদি হচ্ছে গেটিং স্টার্টেড এর মধ্যে যাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই পেজটাতে চলে আসবো। একটু স্ক্রল ডাউন করলেই আমরা হচ্ছে দেখতে পারবো বিভিন্ন প্ল্যাটফর্মে কিভাবে এই কম্পোজার বা এই জিনিসটাকে আমরা ডাউনলোড ইনস্টলেশন করব সেটার স্টেপগুলো দেওয়া রয়েছে। সো আমরা যদি একটু স্ক্রল করি, এটা হচ্ছে উইন্ডোজের জন্য ইনস্টলেশন। আচ্ছা, উইন্ডোজের ইনস্টলেশন খুবই ইজি, জাস্ট এই যে exe আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি composer.setup.exe, এর মধ্যে ক্লিক করলেই আমাদের exe ফাইলটা ডাউনলোড শুরু হয়ে যাবে। যে আমরা সেভ ক্লিক করলেই করার পর ভাই এটা ডাউনলোড করব কেন? জি, মানে জ্যাম্পটা ডাউনলোড করলাম, তারপরে এই যে আরেকটা জিনিস দেয়া হইতাছে জ্যাম্প অ্যাকচুয়ালি আপনাকে যেটা করবে, আপনার হচ্ছে একটা ওয়েব সার্ভিস সে হচ্ছে প্রোভাইড করবে। লাইক জ্যাম্পের ক্ষেত্রে হচ্ছে অ্যাপাচি সার্ভারটাকে হচ্ছে আপনার অ্যাক্সেস করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে আপনার কি বলে পিএইচপি মাই অ্যাডমিন অথবা মাই এসকিউএলটাকে ব্যবহার করতে পারবেন। বাট এই কম্পোজারটা হচ্ছে লারাভেলের ক্ষেত্রে আপনার লারাভেল প্রজেক্ট ক্রিয়েট, দেন লারাভেলের বিভিন্ন কমান্ড এক্সিকিউট এক্সেট্রা, এই জিনিসগুলোর জন্য আপনার হচ্ছে এই জ্যাম্পটা কম্পোজারটার দরকার হয়। এটাও ডাউনলোড করতে হবে। জি, ওকে। সো ফার্স্টে হচ্ছে জ্যাম্পটাকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করবেন, তারপরে হচ্ছে কম্পোজারটাকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করবেন। আচ্ছা, এই উইন্ডোজের ক্ষেত্রে জাস্ট এইখানে ক্লিক করে আপনার এই exe ফাইলটাকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে নেবেন। অ্যান্ড কোনো সমস্যা হলে আপনারা হচ্ছে এই ডকুমেন্টেশনটাকে ফলো করতে পারেন। আচ্ছা, যখন আপনাদের ডাউনলোড অ্যান্ড সব কিছু শেষ হয়ে যাবে, তখন আপনারা টার্মিনালের মধ্যে এসে বা আপনাদের উইন্ডোজের ক্ষেত্রে সিএমডিতে এসে আপনারা যদি
কম্পোজার লিখে এন্টার করেন সেই ক্ষেত্রে আপনাদের এই টাইপের কিছু একটা দেখাবে। একটু ওয়েট করছি। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা আমাদের এই প্রজেক্টের জন্য একটা পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ হচ্ছে এখানে সিলেক্ট করেছি, যেটা হচ্ছে এই টাইপের কিছু একটা আমাদের হবে অ্যাকচুয়ালি। সো ইউজার ফার্স্ট অফ অল লগ ইন রেজিস্টার করবে, দেন তার যে পাসওয়ার্ডগুলো এখানে ম্যানেজ করবে বা সেভ করে রাখবে বা স্টোর করে রাখবে। সো আমরা খুবই বেসিক একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি, জাস্ট অনলি ফর আমাদের ক্রুড অপারেশনগুলো কিভাবে হচ্ছে বা এই ক্রুডের বেসিকগুলো, এই জিনিসগুলো জানার জন্য। ওকে, সো এরপরে আমরা হচ্ছে এপিআই নিয়ে ইন ডিপথ ক্লাস ইনশাল্লাহ করব। ওকে, সো এটা আপাতত কেটে দিয়েছি। অ্যান্ড এই যে দেখুন আমাদের হচ্ছে এই টাইপের একটা আউটপুট আমরা পাচ্ছি, অ্যান্ড কম্পোজারের ভার্সন আমাদের এখানে দিচ্ছে। বা ডিরেক্টলি আমরা যদি বলি কম্পোজার -v, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারের মধ্যে কম্পোজারের কোন ভার্সনটা ইনস্টল হয়েছে সেইটা এখানে দেখানোর কথা। আচ্ছা, এইখানেই এই -v দিলেই টোটাল জিনিসটাই দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে এই যে কম্পোজারের ভার্সনটা ইনস্টলড আছে হচ্ছে 2.8.11। ওকে, সো আমাদের হচ্ছে কম্পোজার আমরা অলরেডি ক্রস চেক করে নিয়েছি অ্যান্ড অলরেডি ইনস্টলড। সো এইবারে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের একটি লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করা। সো লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট আমাদের টার্মিনালটা ইউজ করব, বা উইন্ডোজের ক্ষেত্রে সিএমডি বা পাওয়ার শেল যেটা ইউজ করেন আমরা হচ্ছে এখানে সেটাই ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমি হচ্ছে লারাভেলের ডকুমেন্টেশনটাকে ওপেন করি। ভাই কাইন্ডলি মাইকটা অফ করে রাখেন। আচ্ছা, একটু ওয়েট। ভাই লারাভেল নিয়ে আহামরি আমি কাজ করি না, তো আমার সব কিছু আসলে ওইরকম মুখস্থ না। দেখে 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 আপনাদের দেখাইতে হবে। আচ্ছা, এইখানে দেখেন আমরা হচ্ছে কম্পোজার ইউজ করে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করব, এটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে। আর একটা বিষয়, লারাভেল প্রজেক্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা মাধ্যমে এখানে ফলো করতে পারি। একটা হচ্ছে লারাভেলটাকে গ্লোবালি যদি আমরা আমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল করে নেই, সেক্ষেত্রে আমরা জাস্ট আফটার লারাভেল ইনস্টলেশন আমরা জাস্ট এই কমান্ডটাকে এক্সিকিউট করার মাধ্যমে নতুন একটা লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। সেটা হচ্ছে লারাভেল নিউ আমাদের প্রজেক্টের নাম। বাট আমরা যেহেতু হচ্ছে কম্পোজার দিয়ে ব্যবহার করতে যাচ্ছি সব কিছু, সো কম্পোজারের ক্ষেত্রে আমাদের এই কমান্ডটাকে এক্সিকিউট করতে হবে। সো কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল দেন আমাদের প্রজেক্টের নাম। আচ্ছা, সো আমরা টার্মিনালে যাচ্ছি অ্যান্ড ফার্স্টেই আমরা কোন ডাইরেক্টরিতে আমাদের প্রজেক্টটাকে ক্রিয়েট করব সেই ডাইরেক্টরির মধ্যে যেতে হবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যারা উইন্ডোজের মধ্যে আছেন তারা যেটা করতে পারেন, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতরে রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল এই টাইপের একটা হচ্ছে অপশন পেয়ে যাবেন। অথবা আপনারা যদি হচ্ছে ফাইল এক্সপ্লোরার ওপেন করেন, লাইক আমি হচ্ছে এই ফাইলের ভিতরে একটা হচ্ছে লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করবো, অর্থাৎ টার্মিনাল ওপেন করতে চাচ্ছি। সো ফাইল এক্সপ্লোরারের উপরে দেখেন হচ্ছে আপনাদের কি বলে ফাইলের যে লোকেশন সেই লোকেশনটা পেয়ে যাবেন। সো এরকম ক্লিক করলে এই যে এরকম দেখাবে বা সেই লোকেশনটা সিলেক্ট হবে। আপনারা জাস্ট যেটা করবেন এখানে সিএমডি লিখে এন্টার করলেই আপনাদের হচ্ছে সিএমডিটা ওপেন হয়ে যাবে ওই স্পেসিফিক ডাইরেক্টরির মধ্যে, আমার যতটুকু মনে আছে। আচ্ছা, সো আমি হচ্ছে জাস্ট ন্যাভিগেট করি আমার যে ডাইরেক্টরিতে আমি প্রজেক্টটাকে ক্রিয়েট করব সেই ডাইরেক্টরির মধ্যে। লাইক আমি হচ্ছে চাইলে সরাসরি কমান্ড দিয়েও ন্যাভিগেট করতে পারি, এটা কোনো বিষয় না, আপনারা যেভাবে করেন কোনো সমস্যা নেই। আচ্ছা, সো ফর এক্সাম্পল আমি হচ্ছে ডেস্কটপে যাব না,
কোথায় করা যায় দাঁড়ান, এই প্রজেক্টটা হচ্ছে ব্যাকআপ রেখে দিতে হবে, সো ওইভাবেই প্রজেক্টটা ক্রিয়েট করব। আচ্ছা কোথায় যেন আমাদের ক্লাসের জন্য একটা ফোল্ডার করা ছিল আমার, কোথায় কোথায় এই ফোল্ডারটা, প্রজেক্ট আচ্ছা একটা মিনিট। আচ্ছা আমাদের হচ্ছে একটা ফোল্ডার করা আছে, আমি এর মধ্যে চাই, আমি জাস্ট সরিয়া ব্যাচ 2 অ্যান্ড এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ম্যানেজার। আচ্ছা আমি হচ্ছে জাস্ট সিএমডিতে অর্থাৎ আমার টার্মিনালে আমার যে স্পেসিফিক ডাইরেক্টরির মধ্যে আমি প্রজেক্টটা ক্রিয়েট করব সেই ডাইরেক্টরির মধ্যে আমি চলে গেলাম। ওকে, সো আপনারা আসার পরে আমার এই স্টেপটুকু এইবার ফলো করবেন, অর্থাৎ এই কমান্ডটা এখানে হচ্ছে আমরা এবার এক্সিকিউট করব, অর্থাৎ কিভাবে নতুন একটা আমাদের লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করব সেই কমান্ডটা এখানে অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে হবে। সো আমাদের ক্ষেত্রে কমান্ডটা হচ্ছে কম্পোজার ক্রিয়েট লারাভেল /Laravel, দেন আমাদের জি সবার ক্ষেত্রে কি সেম নাকি? আমার শোনা যায় ঠিক আছে, একদম ক্লিয়ার। মুজাহিদ ভাই মেবি নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, একটু কাইন্ডলি চেক করে নিয়েন। আচ্ছা সো কন্টিনিউ করি। সো আমরা যেটা করব আমাদের কমান্ডটাকে এক্সিকিউট করব। সো কম্পোজার দেন ক্রিয়েট -project দেন আমাদের লিখতে হবে Laravel/Laravel, অর্থাৎ আমরা লারাভেলের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমাদের লারাভেল ফ্রেমওয়ার্কটা এখানে দিতে হবে অ্যান্ড আমাদের প্রজেক্টের নাম। সো আমরা এখানে দিচ্ছি পাসওয়ার্ড ম্যানেজার API। ওকে, সো দেন আমরা যখন ইন্টার প্রেস করব আমাদের লারাভেলের একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে আমরা যে ডাইরেক্টরিতে আছি এই ডাইরেক্টরির মধ্যে, অ্যান্ড আমরা যে নামটা দিচ্ছি অর্থাৎ পাসওয়ার্ড ম্যানেজার API এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই কমান্ডটা এক্সিকিউট করার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের লেটেস্ট যে লারাভেল ভার্সনটা রয়েছে সেই ভার্সনে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। অথবা আমরা যদি চাই যে স্পেসিফিক কোন একটা ভার্সনে আমাদের এই লারাভেল প্রজেক্টটাকে আমরা ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের প্রজেক্টের নামের পরে আমরা একটা স্পেস দিব অ্যান্ড কোটেশনের ভিতরে আমরা সেই স্পেসিফিক আমাদের ভার্সনের জাস্ট নামটা এখানে বলে দিব, অর্থাৎ ভার্সন কোডটা এখানে দিব। ফর এক্সাম্পল আমরা যদি চাই যে 10 ভার্সনে আমরা হচ্ছে প্রজেক্টটাকে ক্রিয়েট করব, সো 10 ডট আমরা একটা স্টার মার্কের মাধ্যমে বুঝাচ্ছি যে 10-এর যে কোনো ভার্সনে আমাদের হচ্ছে স্টেবল একটা ভার্সনে আমাদের এই প্রজেক্টটা তুমি ক্রিয়েট করে দাও। সো এইবার যদি আমি ইন্টার প্রেস করি আমাদের প্রজেক্টটা ক্রিয়েশন স্টার্ট হয়ে যাবে। সো বেশ কিছু প্যাকেজেস আমাদের ডাউনলোড হবে। সো এই যে ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। সো আমরা একটু ওয়েট করছি আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার জন্য। বেশ কিছু প্যাকেজ বাই ডিফল্ট সে হচ্ছে ডাউনলোড করে নিবে আমাদের এই লোকাল ডাইরেক্টরির মধ্যে, অর্থাৎ এই ডাইরেক্টরির মধ্যে এই নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করে। এই যে আমাদের ডিফল্ট কিছু প্যাকেজ যেগুলো লারাভেলের জন্য হচ্ছে ডিফল্ট ভাবেই দেওয়া থাকে বা রিকোয়ার্ড, সেই প্যাকেজগুলো অ্যাকচুয়ালি ডাউনলোড হবে অ্যান্ড এক্সট্রাক্ট হয়ে আমাদের ডাইরেক্টরির মধ্যে এইগুলো স্টোর হবে। সো আমরা একটু ওয়েট করছি প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার জন্য। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টে কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড প্রজেক্টের যে নেসেসারি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার বাই ডিফল্ট কিন্তু সব কিছু অটোমেটিক্যালি এখানে হচ্ছে হয়ে গেছে, লাইক প্যাকেজগুলো ডাউনলোড, ইনস্টলেশন, দেন যে কমান্ডগুলো হচ্ছে বাই ডিফল্ট এক্সিকিউট করা দরকার সমস্ত প্যাকেজগুলো কিন্তু অলরেডি হচ্ছে ইনস্টল হয়ে গেছে। ওকে, সো আমরা এই জিনিসগুলো এবার কেটে দিতে পারি চাইলে। অ্যান্ড আমরা যদি অ্যাকচুয়ালি আমাদের সেই ডাইরেক্টরির মধ্যে যাই যেখানে আমরা প্রজেক্টটাকে ক্রিয়েট করেছি, সো সেক্ষেত্রে দেখতে পারবো
সেই নামে অর্থাৎ যে নামটা দিয়ে আমরা প্রজেক্টটাকে ক্রিয়েট করতে চাচ্ছিলাম বা দিয়েছিলাম সেই নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। ভিতরে ঢুকলে আমাদের সমস্ত ডাইরেক্টরিগুলো বা ফাইলসগুলো যেগুলো লারাভেলের মধ্যে হচ্ছে আমরা দেখে থাকি বা ইউজ করব সেইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লারাভেলের একটা বেসিক একটা ফোল্ডার স্ট্রাকচার। সো আমরা এটাকে জাস্ট যেটা করব, আমাদের কোনো একটা আইডি লাইক VS কোড বা PHP স্ট্রাম অথবা আমরা PHP বা লারাভেলের কোড করতে পারবো এরকম কোনো একটা আইডি দিয়ে জাস্ট ওপেন করব। আমরা হচ্ছে ব্যবহার করতে আছি ভিজুয়াল স্টুডিও কোড অর্থাৎ VS কোড। সো VS কোডটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড আমাদের এই ডাইরেক্টরিটা আমরা ওপেন করব। ওকে, আমরা জাস্ট আমাদের এই ডাইরেক্টরিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই কিন্তু ওপেন করে ফেলতে পারবো। সো দেখুন এই যে, সো সেম প্রজেক্টগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে। আমি একটু বড় করে দিই। আচ্ছা, সো এখানে দেখুন সমস্ত জিনিসগুলো কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, সো এই প্রজেক্টের মধ্যে আমরা বেসিক কিছু ওভারভিউ ফার্স্টে নিয়ে রাখি। সো আমাদের এই লারাভেল প্রজেক্টে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে কাজ করবে বা আমাদের যে ডেটাগুলো স্টোর হবে সেই ডেটাগুলো অ্যাকচুয়ালি কোথায় স্টোর হবে বা কোথায় গিয়ে হচ্ছে জমা হবে, এই জিনিসগুলোর জন্য আমাদের বেসিক একটা সেট আপ করতে হবে। সো সেই সেট আপটা বেসিক্যালি রয়েছে হচ্ছে আমাদের এই কনফিগ যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে database.php এই ফাইলটার ভিতরে। সো অ্যাকচুয়ালি এই database.php যেটা করছে সমস্ত ডেটাগুলো এই লোকালি বা গ্লোবালি এই ফোল্ডারের মধ্যে না রেখে সিকিউরলি অন্য আরেকটা ডাইরেক্টরি থেকে বা ফাইল থেকে সে হচ্ছে লোড করাচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে .env ফাইল বা ইনভায়রনমেন্ট ফাইল। সো এই ইনভায়রনমেন্ট থেকে সে হচ্ছে তার যে ডেটাবেস কনফিগারেশনগুলো সেই কনফিগারেশনগুলো লোড করাচ্ছে। বাট অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন ডেটাবেসগুলো কানেক্ট হচ্ছে এই database.php এই ফাইলটার মধ্যে থেকে। ওকে, সো দেখেন আমরা যদি হচ্ছে কানেকশনসে আসি সেক্ষেত্রে বেশ কিছু হচ্ছে ড্রাইভার এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটাবেস এখানে ব্যবহার করতে পারবো লাইক SQF লাইট, দেন MySQL, দেন PGSQL, এই ধরনের আরও কিছু হচ্ছে আমরা ডেটাবেস এখানে ব্যবহার করতে পারবো। বাট আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি MySQLটাকে ব্যবহার করতে। সো MySQL এর যে কনফিগারেশনগুলো অ্যাকচুয়ালি দরকার একটা ডেটাবেস কানেকশন স্টেবল করতে, সমস্ত কিছু এখানে কিন্তু বাই ডিফল্ট দেওয়া রয়েছে। সো দেখুন তারা অ্যাকচুয়ালি কী করতেছে, ডেটাবেসের অ্যাকচুয়ালি যে হোস্ট অর্থাৎ যে হোস্টে থেকে এই ডেটাবেসটাকে কানেক্ট করবে সেই হোস্টটা কিন্তু তারা নিয়ে আসতেছে কোত্থেকে, env থেকে, অর্থাৎ আমাদের এই .env যে ফাইল এই ফাইলটার মধ্যে থেকে। সো দেখেন সে কি নিচ্ছে, env থেকে db হোস্ট নামে যে ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে নিচ্ছে। যদি ইন কেস আমাদের এই ভ্যালুটা মিসিং থাকে বা নাল থাকে সেক্ষেত্রে তার একটা ডিফল্ট ভ্যালু এখানে সে সেট করে দিয়েছে হুইচ ইজ আমাদের লোকাল হোস্ট আইপি, অর্থাৎ 127.0.0.1 অথবা এটা লোকাল হোস্ট এরকমও হতে পারে। ওকে, সো ডিফল্ট যে পোর্টগুলো সেই পোর্টগুলো এখানে দেওয়া রয়েছে। সো বেসিক্যালি MySQL এর ক্ষেত্রে আমাদের এই পোর্টটাই হচ্ছে ডিফল্ট দেওয়া থাকে। আচ্ছা, সো এইবার আমরা যে এই ডেটাবেসটাকে হোস্ট করব বা কানেক্ট করব, সো তার জন্য কিন্তু আমাদের হচ্ছে MySQL সার্ভারই নাই, অর্থাৎ MySQL এর কোনো সার্ভার আপাতত আমাদের কিন্তু রান করা নাই। সো আমরা কি করব, ওই যে আমরা জ্যাম্প সার্ভারটাকে ইনস্টল করেছিলাম, সো জ্যাম্প সার্ভারটাকে ওপেন করব। আচ্ছা, জ্যাম্পের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই, যারা জ্যাম্পে অ্যাকচুয়ালি কাজ করবেন, সো উইন্ডোজের ক্ষেত্রে জ্যাম্পটাই হচ্ছে বেশ জনপ্রিয়। আচ্ছা, জ্যাম্প সার্ভারটা ওপেন করার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস পাবেন। এই যে ইনস্টল করে যখন আপনারা জ্যাম্পটাকে ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস পাবেন। সো আমরা অ্যাকচুয়ালি কি চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের ডেটাবেস সার্ভার অর্থাৎ MySQL এর একটা সার্ভার। সো এই যে MySQLটা মডিউলটা অলরেডি বাই ডিফল্ট জ্যাম্পের মধ্যে থাকে, আপনারা জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করবেন অ্যান্ড MySQL সার্ভারটা হচ্ছে রান হয়ে যাবে অ্যান্ড এখানে পোর্টটা শো করবে কোন পোর্টের মধ্যে MySQLটা হচ্ছে রান হচ্ছে। বাট বাই ডিফল্ট এটা 3306 এই পোর্টের মধ্যেই হচ্ছে এক্সিকিউট করে, যে এই পোর্টের মধ্যেই হচ্ছে বাই ডিফল্ট এক্সিকিউট করবে। অ্যান্ড আরেকটা আমাদের হচ্ছে ওয়েব সার্ভার অ্যাকচুয়ালি দরকার হবে,
সেই ওয়েব সার্ভারটা হচ্ছে অ্যাপাচি ইউজ করবো আমরা জ্যাম্পের ক্ষেত্রে। সো অ্যাপাচি সার্ভারটাকেও আমরা জাস্ট নর্মালি এখান থেকে স্টার্ট করে দিব। সো আমাদের দুইটা মডিউল বা দুইটা সার্ভিস এখান থেকে রান করতে হবে, অ্যাপাচি অ্যান্ড আমাদের MySQL। ওকে, সো এই দুইটা যখন হচ্ছে আমরা স্টার্ট করব, সো সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি 162.0.0.1 এই পোর্টটা আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো, অথবা সরাসরি আমরা যদি হচ্ছে লোকাল হোস্ট দেই সেক্ষেত্রে লোকাল হোস্টটাতে অ্যাক্সেস আমরা পেয়ে যাব। ওকে, সো অ্যাপাচি সার্ভারটা ওপেন করার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এই ওয়েব সার্ভারটার অ্যাক্সেস পাবো আমাদের লোকাল আইপির। আর যদি আমরা হচ্ছে MySQL সার্ভারটা রান করি সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের এই লোকাল হোস্টের পরে অর্থাৎ লোকাল সার্ভারের আইপির পরে /phpMyAdmin এইটা লিখে এন্টার করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে ডেটাবেস সার্ভার অর্থাৎ MySQL এর যে সার্ভারটা phpMyAdmin সেইখানে আমরা হচ্ছে যেতে পারবো। ওকে, সো বর্তমানে কিন্তু আমাদের কোনো সার্ভারই রান করা নাই। সো আমি যেটা করব, আমি যেহেতু হচ্ছে ম্যাম্প সার্ভার ইউজ করছি, সো ম্যাম্প সার্ভারটাকে ওপেন করে নিব। ম্যাম্পেই যাই, ম্যাম্প প্রোটা ওপেন না করি, জাস্ট নর্মাল ম্যাম্পটাকেই ওপেন করে নিচ্ছি। অনেকদিন পর কথা বলছি ভাই, মাথা ব্যথা করতেছে, অনেকদিন ধরে তো ক্লাস হয় না। আচ্ছা, সো ম্যাম্প সার্ভারে আসার পর আমরা হচ্ছে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। ম্যাম্পের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা যারা হচ্ছে ম্যাম্পের ম্যাক ভার্সন বা ম্যাম্প উইন্ডোজে আছে কিনা আমি অ্যাকচুয়ালি জানি না, বাট উইন্ডোজের ক্ষেত্রে ওয়াম্প সার্ভার আছে আরেকটা, সেটাও মোটামুটি ভালো জনপ্রিয়। আচ্ছা, বাট ম্যাম্পটা বেসিক্যালি আমার ইউজ করার যে কারণ সেটা হচ্ছে আমি চাইলে মাল্টিপল PHP ভার্সন এইখানে হচ্ছে ব্যবহার করতে পারি। লাইক আমার যদি ইনকেস দরকার হয় যে আমি হচ্ছে PHP ভার্সনটা আমার চেঞ্জ করা লাগবে, সেক্ষেত্রে আমি চাইলে এখানে মাল্টিপল ভার্সন অ্যাড করে সেই ভার্সনে আমি শিফট করতে পারি। বাট জ্যাম্পের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে পারি না, বা হচ্ছে পারলেও এতটা ইজি না আমার হচ্ছে এই ম্যাম্প বা ওয়াম্পের যেরকম ইজিয়েস্ট ওয়েতে আমরা হচ্ছে সুইচ করতে পারি এতটা ইজি না। আচ্ছা, যাই হোক, সো আমরা জাস্ট ম্যাম্প বা জ্যাম্প যেটা হোক জাস্ট আমরা সার্ভারটাকে রান করব। সো আমি যদি এই স্টার্টে ক্লিক করি সেক্ষেত্রে বাই ডিফল্ট সে হচ্ছে ওয়েব সার্ভার হিসেবে অ্যাপাচি যেটা সিলেক্ট করা রয়েছে, অ্যান্ড আমার হচ্ছে MySQL সার্ভারটাকে রান করে দিবে। আচ্ছা, সো আমি আমার পাসওয়ার্ডটা দিলাম অ্যান্ড ওকে, এই যে আমার কিন্তু হচ্ছে সার্ভারটা এখানে স্টপ দেখাচ্ছে, দ্যাট মিনস অলরেডি এটা কিন্তু রানিং অবস্থায় আছে। এইবারে যদি আমি আমার এই লোকাল হোস্ট অথবা আমার যে আইপি অ্যাড্রেসটা সেই আইপি অ্যাড্রেসটা অ্যাক্সেস করা ট্রাই করি সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এই যে দেখুন, এবার কিন্তু আমার হচ্ছে বাই ডিফল্ট আমার লোকাল হোস্টের মধ্যে যে ডাইরেক্টরিটা ওপেন করা ছিল অ্যাকচুয়ালি সেই ডাইরেক্টরিটাই এখানে ওপেন হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি যদি হচ্ছে আমার এই আইপি অ্যাড্রেস অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসটা /phpMyAdmin অ্যাক্সেস করি সেক্ষেত্রে কিন্তু আমি আমার যে phpMyAdmin সার্ভারটা রয়েছে অর্থাৎ আমার MySQL সার্ভার সেই সার্ভারের মধ্যে আমি হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা, এখানে আমার কনফিগারেশনের একটু ইস্যু রয়েছে, আমি জাস্ট এটা ফিক্স করে দেন আবার স্টার্ট করছি। এটা হচ্ছে ম্যাম্প প্রো থেকে কাজ করতে হবে। আচ্ছা, সো আই থিঙ্ক আমার হচ্ছে ইউরোটা ফিক্স হয়ে গেছে। বেসিক্যালি আমার কিছু মিসকনফিগারেশন আছে আমার হচ্ছে ম্যাম্প আর ম্যাম্প প্রো এর মধ্যে। সো আমি হচ্ছে সরাসরি ম্যাম্প প্রোটাকে রান করে নিয়েছি। অ্যান্ড এই ম্যাম্পের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা সব থেকে বড় সুবিধা, সমস্ত সার্ভিসগুলো আমরা হচ্ছে ইজিলি বা সমস্ত মডিউলগুলো ইজিলি হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্সেস বা ম্যানেজ করতে পারবো, বা মাল্টিপল ওয়েব সার্ভার নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি, যেমন অ্যাপাচি, Nginx, দেন MySQL এর সার্ভার আমরা হচ্ছে এখান থেকে কনফিগ করতে পারি। সো এই জিনিসগুলো তারা হচ্ছে কাজ করলে অবশ্যই বুঝতে পারবেন বা বুঝে যাবেন। ওকে, সো আমার কিন্তু সার্ভার অলরেডি রান করা রয়েছে। অ্যান্ড আমরা যদি এইবার আমাদের অ্যাকচুয়ালি MySQLটাকে অ্যাক্সেস করা ট্রাই করি /phpMyAdmin, সেক্ষেত্রে মেবি কাজ করার কথা, কাজ করছে না কেন সেটাও একটু দেখতে হবে। আচ্ছা, আমি সার্ভিসটাকে স্টপ করি। আচ্ছা, রিস্টার্ট করা হয়নি। আচ্ছা, দেন এইবারে আমি হচ্ছে সার্ভিসটাকে আবার স্টার্ট করি।
ওকে, সো আমার সার্ভিসটা স্টার্ট হয়ে গেছে মোস্ট প্রবাবলি অ্যান্ড ওয়েব সার্ভার। হ্যাঁ, আমার সার্ভিসটা এই যে আমার হচ্ছে ম্যাম সার্ভারটা আমি হচ্ছে এবার অ্যাক্সেস করতে পারছি। অ্যান্ড এইবারে যদি আমি আমার লোকাল হোস্টের আইপি অর্থাৎ 162.0.1/php/myadmin যাই, সেক্ষেত্রে মেবি কাজ করার কথা। এই যে আমার দেখুন কাজ করতেছে। আচ্ছা, আরেকটা বিষয়, লোকাল হোস্টের আইপি সবার ক্ষেত্রেই সেম থাকবে, যেমন 162.0.0.1 অথবা লোকাল হোস্ট, এই দুইটার একটা দিয়ে আপনারা হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। অথবা আপনাদের লোকাল যে আইপি অ্যাড্রেসটা রয়েছে স্ট্যাটিক বা আপনাদের হচ্ছে ডাইনামিক যে আইপিটা রয়েছে নেটওয়ার্কে কানেক্ট করার পরে যেটা পান অ্যাকচুয়ালি, সেই আইপিটা হচ্ছে ব্যবহার করতে পারবেন। সো আইপিটা পাবেন হচ্ছে আপনারা আইপি কনফিগ, এই কমান্ডটা এক্সিকিউট করার মাধ্যমে, বাট আমি এক্সিকিউট করব না, আমার হচ্ছে আপাতত স্ট্যাটিক আইপি রয়েছে, কিছু কনফিগারেশনের ইস্যু আছে। আচ্ছা, কোনো ব্যাপার না। এই যে আমরা হচ্ছে এই রকম একটা ইন্টারফেস পাবো, এটা সবার ক্ষেত্রেই, ম্যাম্প ইউজ করেন, জ্যাম্প ইউজ করেন, ওয়াম্প ইউজ করেন, আপনাদের PHP/myadmin এর ইন্টারফেসটা এরকমই চলে আসবে। সো আমাদের কিন্তু দুইটা স্টেপ অলরেডি ডান, একটা হচ্ছে লারাভেলের প্রজেক্ট ক্রিয়েট করা, আর একটা হচ্ছে আমাদের কোনো একটা ওয়েব সার্ভিস হচ্ছে আমরা এখানে এক্সিকিউট করে ফেলেছি। অ্যান্ড আমাদের PHP/myadminটা অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি MySQL সার্ভারটাকে আমরা এখানে এক্সিকিউট করেছি। সো আমাদের নেক্সট স্টেপটা হবে, আমরা যদি আমাদের VS স্টুডিওতে যাই, সেক্ষেত্রে দেখেন ডেটাবেসের কিন্তু কনফিগারেশন অলরেডি তারা নিচ্ছে ENV থেকে। সো আমরা এইটা কাটি। আপনাদের ক্ষেত্রে যেটা করবেন, এই প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি আপনাদের জাস্ট বোঝানোর জন্য, এই ফাইলগুলো database.php বা এই ফাইলগুলো আপনাদের জাস্ট বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি সে কোথায় থেকে কাজ করতেছে। আপনারা এখানে হচ্ছে কনফিগারেশন করবেন না যদি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি না বুঝেন, সেক্ষেত্রে রিকমেন্ড করবো এই জিনিসগুলোকে ইগনোর করে জাস্ট আপনারা .env-তে চলে যাবেন। অ্যান্ড এইখানে দেখেন ডেটাবেস কনফিগারেশন রয়েছে। সো অ্যাকচুয়ালি আমরা যখন বলতেছি যে ডেটাবেস কনফিগারেশন হচ্ছে MySQL, তখন সে বেসিক্যালি আমাদের এই database.php-র মধ্যেই সে যাচ্ছে। এই যে কানেকশন, এই যে MySQL, এই জিনিসটাকে সে হচ্ছে ক্যাচ করতেছে। এই যে দেখেন, এই যে ডিফল্ট একটা ডেটাবেস কানেকশন রয়েছে, সেটা হচ্ছে এই ভ্যারিয়েবলটা নিচ্ছে, অর্থাৎ ডেটাবেস কানেকশন। এই যে ডেটাবেস কানেকশনের ভ্যালুটাকে সে নিচ্ছে। অ্যান্ড বাই ডিফল্ট যদি এটা ফল ব্যাক হয়, সেক্ষেত্রে হচ্ছে MySQL থাকবে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের ডেটাবেস কানেকশনটাও হচ্ছে MySQL-ই রয়েছে আমাদের ENV-তে। সো আমরা এটাকে কেটে দিচ্ছি অ্যান্ড ENV-তেই যাই। আচ্ছা, ENV-তেই যাচ্ছি। অ্যান্ড ENV-তে দেখেন আমাদের ডেটাবেস কানেকশন। অ্যান্ড আমাদের ডেটাবেস কানেক্ট করার জন্য যে যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। সো আমাদের কী কী লাগবে? বেসিক্যালি আমাদের লাগবে ডেটাবেস হোস্ট। অনেকের ক্ষেত্রে লোকাল হোস্ট থাকতে পারে, বা যারা হচ্ছে মাল্টিপল সার্ভার নিয়ে কাজ করে তাদের হচ্ছে রিমোট সার্ভার থাকতে পারে। রিমোট সার্ভারে হচ্ছে আপনাদের ডেটাবেসটাকে কানেক্ট করা দরকার হইতে পারে। সো সেই ক্ষেত্রে এই হোস্টগুলো অ্যাকচুয়ালি হচ্ছে চেঞ্জ হয়। বাট আপনারা যারা বিগিনার বা একদম বেসিক লেভেলে আছেন, জাস্ট কাজ স্টার্ট করতেছেন, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে চেঞ্জ করার দরকার হবে না। বাট যেহেতু বোঝাচ্ছি, সো সব কিছু অ্যাকচুয়ালি বোঝানো দরকার। সো স্কিপ করে যাওয়া আসলে মেবি ঠিক হবে না। আচ্ছা, সো ডেটাবেস হোস্ট, এখানে হচ্ছে আপনাদের লোকাল হোস্টের আইপিটা দিতে পারেন, অথবা এই আইপিটাই দিতে পারেন সরাসরি। এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে হচ্ছে আপনার যে পিসিতে এই জিনিসটা রান হচ্ছে সেই পিসির লোকাল আইপি, অথবা এটা সরাসরি আপনারা বলে দিতে পারেন যে লোকাল হোস্ট, যে যেটা দেন সমস্যা নেই। ওকে, অ্যান্ড ডেটাবেস পোর্ট, আপনাদের ডিফল্ট পোর্টটা এইটাই থাকে। বাট বাই ইন কেস যদি আপনারা হচ্ছে পোর্টটাকে চেঞ্জ করেন, সেক্ষেত্রে সেই পোর্টটা এখানে হচ্ছে জাস্ট বসিয়ে দিবেন। ওকে, দেন ডেটাবেসের নেম, ডেটাবেসের ইউজার নেম, ডেটাবেসের পাসওয়ার্ড। আচ্ছা, সো প্রত্যেকটা ডেটাবেসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডেটাবেসের একটা নাম থাকে। অর্থাৎ আমরা যদি হচ্ছে এই PHP/myadmin-এ আসি, সো প্রথম অবস্থায় আপনাদের এই জিনিসগুলো হচ্ছে এমটি থাকবে, বা কয়েকটা জিনিস থাকবে, যেমন MySQL, পারফরমেন্স স্কিম, এই জিনিসগুলো থাকবে। বাট
অ্যাকচুয়ালি আমাদের কাছে কিন্তু কোনো ধরনের ডেটাবেস নাই, যে ডেটাবেসের মধ্যে গিয়ে আমাদের ডেটাগুলো স্টোর হবে। সো ফার্স্টেই আমরা কি করব, আমরা ডেটাবেসেস এর মধ্যে যাব, অ্যান্ড এইখানে আমাদের যে ডেটাবেসগুলো সেই ডেটাবেসগুলো লিস্ট পাবো। আমরা কি চাচ্ছি, আমরা আমাদের এই লারাভেল প্রজেক্টের জন্য একটা কমপ্লিট নিউ একটা হচ্ছে ডেটাবেস চাচ্ছি। সো নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করব। এই যে আমাদের এটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেসের একটা ফিল্ড বা ফর্ম আমরা দেখতে পাচ্ছি। সো এখানে ডেটাবেসের নামটা আমরা লিখব। ফর এক্সাম্পল আমরা এখানে লিখছি পাসওয়ার্ড ম্যানেজার, অ্যান্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি ডেটাবেসের টাইপ ইন্ডিকেট করে, বাট আমি এই জিনিসটার সম্পর্কে এত কিছু জানি না বা বিস্তারিত আমি হচ্ছে বুঝাতে পারবো না, জানিও না। ওকে, সো এই জিনিসগুলো আমি স্কিপ করে যাচ্ছি। বাট মোস্ট কেসে আমি হচ্ছে ডেটাবেসের টাইপটা অ্যাকচুয়ালি এইটাই দেখেছি, UTF-8 জেনারেল CI। এটা সম্পর্কে আমি জানি না, সো আপনাদের অ্যাকচুয়ালি মিস ইনফরমেশন আমি দিতে চাচ্ছি না। ওকে, সো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করছি, অ্যান্ড ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই পাসওয়ার্ড ম্যানেজার নামে নতুন একটা ডেটাবেস কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এইবার ডেটাবেস তো ক্রিয়েট হইলো, ডেটাবেসের ইউজার কই অ্যাকচুয়ালি? সো লারাভেলের ক্ষেত্রে জ্যাম্প সার্ভার বা এই ধরনের সার্ভারের ক্ষেত্রে ডিফল্ট একটা ইউজার ক্রিয়েট করা থাকে, যার ইউজার নেম হচ্ছে রুট, কোনো ধরনের পাসওয়ার্ড থাকে না, অর্থাৎ পাসওয়ার্ডটা হচ্ছে এমটি থাকে। বাট আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা পাসওয়ার্ড সেট করা আছে আমার এই ডেটাবেসের জন্যে। সো ওই পাসওয়ার্ডটা আমার ইউজ করতে হবে। বাট আপনারা যারা হচ্ছে কমপ্লিটলি নিউ একটা সার্ভার রান করবেন বা জ্যাম সার্ভার রান করবেন, সেই ক্ষেত্রে আপনাদের কনফিগারেশনটা যেরকম হবে সেটা হচ্ছে যে নামে ডেটাবেসটা ক্রিয়েট করলেন, লাইক পাসওয়ার্ড ম্যানেজার, এটাকে কপি করবেন, VS কোডে যাবেন, এইখানে আছে হচ্ছে ডেটাবেস নেম, এখানে অ্যাকচুয়ালি আপনাদের যে নামে ডেটাবেসটা ক্রিয়েট করেছেন সেই নামটা দিবেন। ওকে, সো আমি এটা দিয়ে দিলাম, অ্যান্ড ইউজার নেম হচ্ছে রুট। আমরা এখানেও দেখতে পাচ্ছি, আমরা যদি PHP MyAdmin-এ যাই, এখান থেকে হচ্ছে এই যে ইউজার অ্যাকাউন্টস, এর মধ্যে গেলে এই যে আমাদের ইউজারগুলোকে দেখতে পারবো। সো আমাদের ইউজার আছে একটা হচ্ছে রুট নামে। সো আমরা এই জিনিসটাকেই লিখে দিচ্ছি, এই যে অলরেডি বাই ডিফল্ট লেখা আছে, অ্যান্ড ডেটাবেসের পাসওয়ার্ড। সো আপনাদের ক্ষেত্রে যদি কোনো ধরনের পাসওয়ার্ড না থাকে, অর্থাৎ জ্যাম্পের কমপ্লিট নিউ সেটআপের ক্ষেত্রে কোনো ধরনের পাসওয়ার্ড অ্যাকচুয়ালি থাকে না, সো জাস্ট ডেটাবেসের নামটা লিখলেই এনাফ। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা সেইটা বোঝার একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনাদের VS কোডে টার্মিনাল ওপেন করবেন, অ্যান্ড এইখানে লিখবেন PHP artisan migrate। আচ্ছা, অ্যাকচুয়ালি মাইগ্রেট এই জিনিসটা আসলে কেন আমরা লিখব এইটাও আমাদের একটু বুঝতে হবে তো নাকি? রনি ভাই কি বলেন? এই কমান্ডটা অ্যাকচুয়ালি আপনাদের যেটা করবে PHP artisan। সো আমাদের PHP আচ্ছা PHPর ক্ষেত্রে লারাভেলের ক্ষেত্রে আপনারা যে ধরনের কাজগুলো করবেন বা যে কাজগুলো এক্সিকিউট করবেন, মোস্ট অফ দ্য কেস আপনাদের হচ্ছে কমান্ড ব্যবহার করে করতে হবে। যেমন কোনো একটা কন্ট্রোলার ক্রিয়েট করবেন বা কোনো একটা মডেল ক্রিয়েট করবেন, কোনো একটা হচ্ছে আপনাদের ডেটাবেসের জন্য মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করবেন। সো সমস্ত কিছুর ক্ষেত্রেই মোস্ট অফ দ্য টাইম আপনাদের হচ্ছে কমান্ড ব্যবহার করে করতে হবে। আচ্ছা, সো অ্যাকচুয়ালি আমি এখন যেটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে PHP artisan migrate। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি যেটা করবে, আপনাদের লারাভেলের প্রজেক্ট যখন আমরা ফার্স্ট ক্রিয়েট করেছি তখন যদি আমরা একটু খেয়াল করি, এই যে ডেটাবেস নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়েছে, এর মধ্যে যদি যাই দেখেন এর ভিতরে মাইগ্রেশনস নামে একটা নতুন ডাইরেক্টরি আছে। এর মধ্যে যাব, এই যে বাই ডিফল্ট লারাভেল আমাদের জন্য বেশ কিছু হচ্ছে ডেটাবেস মাইগ্রেশন ফাইল হচ্ছে ক্রিয়েট করে রেখেছে, যেমন ইউজার্সের জন্যে। সো এর ভিতরে যদি যাই দেখেন কি করছে সে হচ্ছে একটা নতুন স্কিম ক্রিয়েট করছে ডেটাবেসের জন্য। আচ্ছা, সো সে কি করছে, ইউজার্স নামে নতুন একটা হচ্ছে টেবিল ক্রিয়েট করতেছে অ্যাকচুয়ালি আমাদের ডেটাবেসের মধ্যে, অ্যান্ড সেই টেবিলের মধ্যে এই টেবিলের ফিল্ডগুলো সে হচ্ছে যুক্ত করছে বা এই রোগুলোকে সে যুক্ত করছে, এই কলামগুলোকে সে যুক্ত করছে। যেমন তার হচ্ছে আইডি,
তার ইউজারের নাম, ইমেল অ্যাড্রেস, ইমেল কখন ভেরিফাই করছে, দেন তার পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, এই জিনিসগুলো সে হচ্ছে ইউজার্স টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি সে হচ্ছে ক্রিয়েট করে দিচ্ছে। সো এইগুলো বাই ডিফল্ট লারাভেল হচ্ছে আপনাদের জন্য করেই রাখছে। আচ্ছা, দেন পাসওয়ার্ড রিসেটের টোকেন, যারা পাসওয়ার্ড রিসেট করতে যাবে তাদের জন্য যে একটা টোকেন জেনারেট হবে সেইগুলো হচ্ছে ডেটাবেসের মধ্যে জমা হবে, এই ডেটাবেসের মধ্যে অ্যাকচুয়ালি। সো এই সমস্ত কনফিগারেশনগুলো লারাভেল বাই ডিফল্ট করে রেখেছে। সো এই যে ডেটাবেস স্ল্যাশ এর ভিতরে মাইগ্রেশনস, এই যে মাইগ্রেশনের যে ফাইলগুলো, এই ফাইলগুলো কিন্তু আমাদের ডেটাবেসের মধ্যে অ্যাকচুয়ালি নাই। এই যে পাসওয়ার্ড ম্যানেজার এর মধ্যে কিন্তু এই যে নো টেবিল ফাউন্ড, অর্থাৎ এটা কিন্তু টোটালি একটা এমটি একটা ডেটাবেস, এর মধ্যে কিন্তু কোনো ধরনের টেবিল, কলাম, রো কিছুই নাই। সো অ্যাকচুয়ালি আমাদের যে ডেটাবেসের মাইগ্রেশন ফাইলগুলো রয়েছে সেইগুলোকে ডেটাবেসের মধ্যে মাইগ্রেট করার জন্যে আমরা এই কমান্ডটাকে রান করব, php artisan migrate। সো আমরা যদি ইন্টার করি সেক্ষেত্রে যদি আমাদের ডেটাবেসের কনফিগারেশন সব কিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ আমরা যে কনফিগারেশনটা দিয়েছি এইটা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা প্রপারলি কাজ করবে। ইন্টার করছি। ভাই আমার আর্টিসান তো সমস্যা, মানে কমান্ড রান করার পর বলতেছে আর্টিসান ইজ নট ফাউন্ড। কি বলছে? could not open input file artisan, could not open। আপনার স্ক্রিনটা একটু কাইন্ডলি শেয়ার করুন তো, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, আমি হচ্ছে একটু দেখতেছি, দাঁড়ান। এইখানে দেখেন আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাকে কিন্তু এটা অ্যাকচুয়ালি মাইগ্রেট করতে দেয় নাই, অর্থাৎ আমাকে ইরর দিচ্ছে। কি ইরর দিচ্ছে? তারা আমাকে বলতেছে ভাই তুমি হচ্ছে এখানে অ্যাক্সেস করতে পারবে না। তারা কিন্তু আমাকে হচ্ছে অ্যাক্সেস ডিনাইড করে দিচ্ছে, যে তুমি যে ভাই চাচ্ছ যে তুমি এই রুট নামে একটা ইউজার ব্যবহার করে তুমি হচ্ছে এই লোকাল হোস্ট, এই হোস্টের মধ্যে গিয়ে নতুন একটা ডেটাবেস টেবিল তুমি হচ্ছে ডাম্প করবা বা হচ্ছে এখানে ক্রিয়েট করবা নতুন একটা ডেটাবেস, আই মিন হচ্ছে আমাদের টেবিলগুলো অ্যাকচুয়ালি। সো সেটা তুমি পারবা না। কেন পারবো না? আমার অ্যাক্সেস ডিনাইড। যে ইউজারটা দিচ্ছি এই ইউজারের ক্রেডেনশিয়ালগুলো হচ্ছে আমার কিন্তু ঠিকঠাকভাবে ম্যাচ করতেছে না, অর্থাৎ মিসম্যাচ হচ্ছে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইররটা দিচ্ছে। সো আপনাদের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করেন যে ডেটাবেসের কানেকশনগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে না বা আপনাদের অ্যাক্সেস ডিনাইড করে দিচ্ছে, সো সেক্ষেত্রে আরেকবার এই ডেটাবেসের কানেকশনগুলোকে ক্রস চেক করবেন যে ডেটাবেসের নাম ঠিক আছে কি না, ডেটাবেসের ইউজার নেম ঠিক আছে কি না, পাসওয়ার্ডটা যদি কোনো পাসওয়ার্ড সেট করা থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ডটা এখানে বসাইছেন কি না, এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, সো আমার ক্ষেত্রে ডেটাবেসের একটা পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, বাট একটু হোল্ড করুন, আমি হচ্ছে পাসওয়ার্ডটাকে আলাদা একটা ফাইলের মধ্যে স্টোর করে দেন সেইখান থেকে এখানে একটু লোড করাই। আচ্ছা, সো পাসওয়ার্ডটা বেসিক্যালি একটু আমি রিভিল করতে চাচ্ছি না, আমার এই পাবলিকলি অ্যাকচুয়ালি রিভিল করতে চাচ্ছি না। আমার লোকাল হোস্ট থেকে বেশ কিছু ধরনের কাজ এখানে এক্সিকিউট হচ্ছে, সো একটু কাইন্ডলি অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি যেটা করেছি, আমার হচ্ছে ডেটাবেস config.php নামে নতুন একটা ফাইলের ভিতরে আমি আমার ডেটাবেসের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আমি হচ্ছে সেট করে দিয়েছি। সো আমি সরাসরি ইএনভিতে যাব না অ্যাকচুয়ালি। সো আপনাদের ক্ষেত্রে পাসওয়ার্ডটা সরাসরি এখানে লিখে দিতে পারেন, লাইক পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনারা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনাদের কাজগুলো হয়ে যাবে, অথবা কোনো পাসওয়ার্ড না থাকলে এরকম এমটি রাখলেই হয়ে যাবে। আচ্ছা, বাট আমি যেহেতু অ্যাকচুয়ালি অন্য একটা ডাইরেক্টরি থেকে আমার পাসওয়ার্ডটাকে লোড করাবো, সো আমি এইবার হচ্ছে database.php-র মধ্যে গিয়ে আমার কনফিগারেশনটা একটু চেঞ্জ করব শুধুমাত্র আমার এই পাসওয়ার্ডের জন্য। সো পাসওয়ার্ড এর একটু আগে কি করতেছিল, ইএনভি থেকে আমার ডিবি পাসওয়ার্ড নামে যে ভ্যারিয়েবলটা ছিল সেই ভ্যারিয়েবলটাকে সে লোড করা ছিল, যদি কিছু না পাইতো সেক্ষেত্রে সে এমটি রাখতেছিল। আচ্ছা, সো এই জিনিসটা আমি এবার লোড করাবো আমার কনফিগ থেকে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আপনাদের বোঝা হয়ে যাবে, যেমন এই যে কনফিগ,
এই কনফিগ ফাইলের মধ্যে যেমন ধরেন হচ্ছে app.php, দেন হইতে পারে mail.php বা services.php, যে কোনো ধরনের ফাইল থেকে আপনারা চাচ্ছেন যে কোনো একটা ডেটা বা কোনো একটা ডেটার ভ্যালু আপনারা হচ্ছে অন্য যে কোনো কোথাও ব্যবহার করবেন, লাইক আপনাদের কন্ট্রোলারের ক্ষেত্রে বা আপনাদের হচ্ছে ভিউয়ের ক্ষেত্রে কোনো ইউআইতে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ধরেন এই অ্যাপ থেকে কনফিগ থেকে app.php অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের যে নেম, সেই নেমের ভ্যালুটাকে হচ্ছে আপনাদের দরকার অন্য কোথাও। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনারা যেটা করতে পারবেন, কনফিগ নামে লারাভেলের ডিফল্ট একটা হচ্ছে ফাংশন আছে। সো এই ফাংশনটা অ্যাকচুয়ালি কী করে, আপনার এই কনফিগ নামে যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে যায় অ্যান্ড এইখানে আপনারা হচ্ছে কোটেশনের ভিতরে লিখবেন কোন ফোল্ডার কোন ফাইলের ভ্যালুটাকে আপনারা অ্যাক্সেস করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি যদি চান যে অ্যাপ যে ফাইল, এই ফাইলের ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করবেন, সেক্ষেত্রে লিখবেন অ্যাপ অ্যান্ড ডট দিলে এই অ্যাপের ভিতরে যতগুলো হচ্ছে আপনাদের হচ্ছে ভ্যারিয়েবল বা ডেটাগুলো আছে সমস্ত কিছুর অ্যাক্সেস এখানে আপনারা পেয়ে যাবেন। যেমন ধরেন অ্যাপের আমি হচ্ছে নেম নামে যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে দিব এই যে। সো সেক্ষেত্রে সে অ্যাকচুয়ালি এই পাসওয়ার্ডের ক্ষেত্রে যে ভ্যালুটাকে নিবে এবার, সেটা হচ্ছে সে যাবে কনফিগের ভিতরে app.php নেম, এই নেমের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা। এখন যদিও সে নেমের ক্ষেত্রে ভ্যালুটা নিচ্ছে এনভায়রনমেন্টের অ্যাপ নেম, বা যদি অ্যাপ নেম না থাকে সেক্ষেত্রে বাই ডিফল্ট লারাভেল। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বা এক্সাম্পল দেওয়ার জন্য। সো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বা যারা কন্টিনিউ করছেন, তারা অনেকেই থাকতে পারে যে টোটালি হচ্ছে লারাভেলে একদম টোটালি নিউ, বা আজকে জীবনের প্রথম হচ্ছে লারাভেল কোডগুলোকে দেখতেছেন। সো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি এই জিনিসগুলো একটু ডিপলি বোঝানোর ট্রাই করতেছি যতটা পসিবল হচ্ছে। আচ্ছা, সো আমি app.phpটাকে কেটে দিচ্ছি অ্যান্ড অ্যাকচুয়ালি যেহেতু আমি হচ্ছে পাসওয়ার্ডটাকে আমার অন্য একটা ফাইল থেকে আমি লোড করাবো, সো সেটা হচ্ছে একটা কনফিগ ফাইল অ্যান্ড সেটা আছে হচ্ছে ডেটাবেস কনফিগের ভিতরে পাসওয়ার্ড নামে। ওকে, সো এইবার অ্যাকচুয়ালি সে যেটা করবে, আমার পাসওয়ার্ডটাকে একটু আগে লোড করা ছিল হচ্ছে এনভায়রনমেন্ট থেকে, অর্থাৎ ইএনভি থেকে, এইবার সে লোড করাবে কনফিগ ডেটাবেস কনফিগ এর ভিতরে আমার পাসওয়ার্ড নামে একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলের ভ্যালু থেকে ভ্যালুটাকে। আচ্ছা একটু ওয়েট, মেয়ের ভাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আচ্ছা, সো এইবার এগেইন আমি এই সেম কমান্ডটা রান করব, হুইচ ইজ php artisan migrate। সেটা কেন করব, আমাদের ডেটাবেসের যে মাইগ্রেশনগুলো, সেই মাইগ্রেশনগুলোকে আমাদের ডেটাবেসের মধ্যে লোড করানোর জন্য বা ইম্পোর্ট করানোর জন্য। সো আমি মাইগ্রেট দিচ্ছি অ্যান্ড এইবার মোস্ট প্রবাবলি কোনো ইরোর থাকার কথা না, বাট স্টিল আমাদের ইরোর দিচ্ছে। কেন ইরোর দিচ্ছে? আচ্ছা, আমাদের মেবি আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে ইনকারেক্ট হয়েছে, যে পাসওয়ার্ডটা দিছি এইটাও না। আচ্ছা একটু ওয়েট, আমি ভিডিওটা একটু পজ করি অ্যান্ড পাসওয়ার্ডটা। আচ্ছা, সো আমরা বেসিক্যালি যেটা করেছি, আমরা হচ্ছে আমাদের সেপারেট একটা ইউজার ক্রিয়েট করেছি আমাদের PHP মাই অ্যাডমিনের থেকে। সেটা হচ্ছে ইউজার্স অ্যাকাউন্টে গিয়ে আপনারা চাইলে নতুন একটা ইউজার যদি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট করতে পারেন। সো আমার ডিফল্ট যে ইউজারটা ছিল সেই ইউজারটাকে আমি অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চাচ্ছি না, বা আমি হচ্ছে পাসওয়ার্ডগুলোকেও এদিক সেদিক করতে চাচ্ছি না। সো আমি যেটা করেছি, আমি নতুন একটা ইউজার অ্যাকাউন্টই জাস্ট ক্রিয়েট করে নিয়েছি আমার এই প্রজেক্টটার মধ্যে আমি ইন্টিগ্রেশন করার জন্যে বা জাস্ট আপনাদের দেখানোর জন্যে। বাট আপনাদের কাছে সরাসরি হচ্ছে রুট অ্যান্ড পাসওয়ার্ড হিসাবে হচ্ছে এমটি রাখতে পারবেন, যেহেতু হচ্ছে ক্লিন সেটআপের জন্য কোনো পাসওয়ার্ড থাকে না। ওকে, সো আমার ইউজার নেমটা হচ্ছে প্রোগ্রামিং ওয়ার্ম হোল অ্যান্ড পাসওয়ার্ড হিসাবে আমি কোনো পাসওয়ার্ড সেট করিনি, সো আমার হচ্ছে জাস্ট এমটি থাকবে। ওকে, সো এইবার যদি আমি সব কিছু ক্লিয়ার করি অ্যান্ড এগেইন PHP artisan migrate এই কমান্ডটা রান করি, সেক্ষেত্রে দেখি এবার সে কাজ করে কিনা। কাজ না করলে ভাই আমার হচ্ছে PHP মাই অ্যাডমিনের কনফিগারেশন ইস্যু আবার দেখতে হবে। আমি দেখি আসলে কি হয়।
ইনশাল্লাহ কাজ করার কথা, বাট না করলে হ্যাঁ। ওকে, সো এখানে দেখেন এইবার কিন্তু আমাকে কোনো ধরনের ইরর সে দেয়নি। এখানে কি বলতেছে, প্রিপেয়ারিং ডেটাবেস, আমার যে মাইগ্রেশনের ফাইল সেটা ফার্স্ট অফ অল সে ক্রিয়েট করেছে। দেন আমার যে মাইগ্রেশনগুলো অ্যাকচুয়ালি আমার হচ্ছে এই মাইগ্রেশন ফাইলের মধ্যে এক্সিস্ট, সেই ফাইলগুলোকে সে কিন্তু হচ্ছে আমাদের ডেটাবেসের মধ্যে মাইগ্রেট করে দিয়েছে বা ইম্পোর্ট করে দিয়েছে। সো ক্রস চেক করার জন্য আমরা যদি হচ্ছে আমাদের ডেটাবেসের মধ্যে যাই, হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার, এই যে দেখেন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডেটাবেসগুলো এখানে দেওয়া ছিল বা মাইগ্রেশন ফাইলগুলো দেওয়া ছিল, সেই ফাইলগুলো কিন্তু এইখানে অলরেডি চলে এসেছে। আই মিন আমাদের সেই টেবিলগুলো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো ইউজার্স টেবিল এর মধ্যে যদি যাই, ভাই মাইগ্রেশন জিনিসটা কি বাইন্ডিং এর মতন কাজ করে নাকি? না না ভাই, মাইগ্রেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার টেবিল ক্রিয়েশনের জন্য বা টেবিলের ফিল্ডগুলো ম্যানেজমেন্টের জন্য। যেমন আপনি হচ্ছে কোনো একটা ধরেন আপনার পোস্ট করবেন, পোস্ট যখন হচ্ছে আপনার রাখবেন, সেই পোস্টের মধ্যে কি কি ডেটা থাকবে, ধরেন টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে, তার মধ্যে একটা হচ্ছে থাম্বনেল থাকতে পারে, আই মিন ইমেজ থাকতে পারে। সো এই যে ইমেজগুলো বা টাইটেল থাম্বনেলগুলো জমা হবে, সেইগুলো অ্যাকচুয়ালি যেখানে জমা হবে সেই টেবিলটা হচ্ছে আমাদের মাইগ্রেশনের মাধ্যমে ক্রিয়েট করতে হবে। অ্যান্ড সেই টেবিলের মধ্যে কি কি ফিল্ড থাকবে, সেই ফিল্ডগুলোকে আমরা হচ্ছে মাইগ্রেশনের মাধ্যমেই ম্যানেজ করব। যেমন ইউজার্সের মধ্যে আছে হচ্ছে নেম ফিল্ড, ইমেল ফিল্ড, এই সেম জিনিসগুলোই কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি, আইডি, নেম, ইমেল। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আর এইগুলো হচ্ছে এক একটা কলাম আপনাদের হচ্ছে এই যে টেবিলের ভিতরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, আইডি, নেম, ইমেল, এগুলো হচ্ছে এক একটা কলাম। একটু আগে মেবি আমি রো বলেছিলাম, সো সরি ফর দ্যাট। এইগুলো হচ্ছে এক একটা কলাম, আর প্রত্যেকটার মধ্যে যে ডেটাগুলো থাকবে সেইগুলো হচ্ছে এক একটা রো বা ইন্ডিভিজুয়াল একটা ডেটা আমরা বলতে পারি। সো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কলাম বলে সবাই, আর হচ্ছে প্রত্যেকটা ডেটাকে একটা হচ্ছে কলাম রো ডেটা বলে। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি এত গভীরে গেলে আবার ভাই গোলায় যাব আমি নিজেই। আচ্ছা, সো আমার হচ্ছে মাইগ্রেশনগুলো কিন্তু অলরেডি চলে আসে, বাট আরেকটা জিনিস দেখেন, আমাদের কিন্তু এইখানে মাইগ্রেশন ফাইল ছিল কয়টা, 1 2 3 4টা, বাট অ্যাকচুয়ালি যদি এখানে খেয়াল করেন 5টা টেবিল কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়েছে। সেটা কেন? যখন আমরা হচ্ছে মাইগ্রেশন কমান্ডটাকে এক্সিকিউট করেছিলাম, তখন দেখেন ফার্স্টেই সে কী করেছে, মাইগ্রেশন টেবিলটাকে ক্রিয়েট করেছে। অর্থাৎ এই যে মাইগ্রেশনগুলো আমরা হচ্ছে মাইগ্রেট করতেছি আমাদের ডেটাবেসের মধ্যে বা ইন ফিউচারে যেগুলো মাইগ্রেট করব, সেগুলো ম্যানেজমেন্টের জন্য তো হচ্ছে আমাদের কোনো একটা কিছু দরকার। সো এইটাই অ্যাকচুয়ালি এই মাইগ্রেশনসের মধ্যে আমাদের থাকবে। লাইক এই দেখেন কোন মাইগ্রেশনটা অলরেডি আমাদের ডেটাবেসের মধ্যে মাইগ্রেট হয়ে গেছে, সেইগুলোর একটা রিপোর্ট বলতে পারেন, যে তার একটা হচ্ছে রিপোর্ট এখানে সে হচ্ছে স্টোর করে রেখেছে যে এই ডেটাবেসটা অলরেডি মাইগ্রেট হয়ে গেছে বা এই মাইগ্রেশন ফাইলটা। এইবারে আমি যদি হচ্ছে সেম কমান্ডটা আবার রান করি, সেক্ষেত্রে কিন্তু কিছুই মাইগ্রেট হবে না। দেখেন আমাকে হচ্ছে বলবে নাথিং টু মাইগ্রেট, এই যে সে বলতেছে অলরেডি নাথিং টু মাইগ্রেট। কেন? এই যে আমার মাইগ্রেশনস এই ফাইলের মধ্যে অলরেডি হচ্ছে আমার এই মাইগ্রেশনের যে ডেটাগুলো, যে মাইগ্রেশন ফাইলগুলো হচ্ছে মাইগ্রেট করে ফেলেছি, সেইগুলো অলরেডি এখানে স্টোর হয়ে গেছে। সো এই ফাইলগুলো আর মাইগ্রেট হচ্ছে না। সো আমি যদি নতুন কোনো মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করি এইবার, সেক্ষেত্রে সে ফার্স্ট অফ অল চেক করবে যে এই যে মাইগ্রেশন নামে যে ফাইলটা ক্রিয়েট হয়েছে, সেই ফাইলের ভিতরে সেই নতুন ফাইলটা এক্সিস্ট করে কিনা বা সেই নতুন ফাইলের ভ্যালুটা এক্সিস্ট করছে কিনা, রিপোর্ট অ্যাকচুয়ালি। সো যদি এক্সিস্ট না করে, সেক্ষেত্রে সে ওই স্পেসিফিক ওই মাইগ্রেশন ফাইলটাকেই সে হচ্ছে নতুন করে মাইগ্রেট করবে। বাট আমরা চাইলে হচ্ছে আরও বিভিন্ন ধরনের মাইগ্রেশন ফ্ল্যাগ এখানে ব্যবহার করতে পারি। সো আস্তে আস্তে এই জিনিসগুলো নিয়েও কথা বলবো যদি হচ্ছে সুযোগ হয়। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে ইউজারটাকে ডিলিট করে দিই, সো এবার আমাদের মাইগ্রেশন ফাইলের মধ্যে কী কী ডেটা রিপোর্ট রয়েছে, আমাদের এই পাসওয়ার্ডের টেবিল আছে, ফেইল্ড জবের টেবিল আছে, অ্যান্ড
পার্সোনাল অ্যাক্সেস টোকেনের টেবিল আছে। সো আমাদের অ্যাকচুয়ালি মাইগ্রেশনস এই টেবিলের মধ্যে কিন্তু ইউজার্স টেবিলের কোনো ভ্যালু নাই বা ইউজার্স টেবিলের কোনো রিপোর্ট নাই। সো সে কি ধরে নিবে যে আমার ডেটাবেসের মধ্যে ইউজার্স নামে কোনো টেবিল এক্সিস্টই করে না। সো অ্যাকচুয়ালি আমরা এইবার যখন হচ্ছে পিএইচপি আর্টিজান মাইগ্রেট করতে যাব, সো সেক্ষেত্রে লারাভেল কি দেখবে যে মাইগ্রেশনস ফাইলের মধ্যে কোনো ধরনের ইউজার্স নামে টেবিল এক্সিস্ট করে না। সো সে ট্রাই করবে যে ইউজার্স টেবিলটাকে আবার হচ্ছে ডেটাবেসের মধ্যে মাইগ্রেট করার জন্য। বাট অ্যাকচুয়ালি দেখেন কি হয়, আমি যদি এন্টার করি, এই দেখেন সে কিন্তু আমাকে অনেক বড় সড়ো একটা ধমক দিছে। কি বলতেছে যে ভাই তোমার ইউজার্স টেবিল অলরেডি এক্সিস্ট করে। হ্যাঁ, কারণ অলরেডি আমাদের ইউজার্স টেবিল এক্সিস্ট করতেছে ডেটাবেসের মধ্যে, বাট মাইগ্রেশনস ফাইলের মধ্যে তার কোনো রিপোর্ট নাই বিধায় সে হচ্ছে নতুন করে আবার ট্রাই করতেছে যে ইউজার্স টেবিলটাকে আমাদের ডেটাবেসের মধ্যে মাইগ্রেট করবে, বাট অলরেডি কিন্তু ইউজার্স টেবিল এক্সিস্ট করতেছে। সো এটা একটা ইস্যু। সো আমরা হচ্ছে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি দুইভাবে বা আরও মাল্টিপল অপশন থাকতে পারে যেভাবে হচ্ছে আমরা ফিক্স করতে পারি, বাট আমার আসলে অত বেশি ভাই জানা নাই লারাভেল, অলরেডি আমি হচ্ছে আগেই বলে নিছি। আচ্ছা, সো আমি কি করব, আমি চাইলে এই ইউজার্স নামের টেবিলটাকে আমার হচ্ছে ডেটাবেস থেকে ম্যানুয়ালি ডিলিট করে দিতে পারি। সো ডিলিট করে দিলে আমার এই ডেটাবেসের মধ্যে কিন্তু আর হচ্ছে এই ইউজার্স নামের টেবিলটা থাকলো না। সো সেই ক্ষেত্রে আমি ইজিলি এই ডেটাবেসটাকে হচ্ছে মাইগ্রেট করতে পারবো। আরেকটা ওয়ে হইতে পারে যে পিএইচপি আর্টিজান মাইগ্রেট করব ঠিকই, বাট এর সাথে করে আমরা আরেকটা ফ্ল্যাগ পাস করব। সো ফ্ল্যাগ কি, যেমন এই মাইগ্রেটের সাথে আমরা আরও একটা মাল্টিপল কোনো হচ্ছে অ্যাকশন ঘটাইতে যাচ্ছি। যে মাইগ্রেট কমান্ডটা কি করতেছে, সে তো শুধুমাত্র আমাদের এই মাইগ্রেশনস ফাইলটাকে আমাদের ডেটাবেসের মধ্যে ইম্পোর্ট করতেছে, বাট এর সাথে করেও আমি আরেকটা কাজ করাইতে চাচ্ছি। সো আমি কি করব, ধরেন আমি হচ্ছে তাকে বলবো যে ফ্রেশ নামে আমি আরেকটা হচ্ছে এখানে প্রপার্টি বলতে পারি, এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে, যে এর এই ফাংশনের আরেকটা প্রপার্টি আমরা ব্যবহার করতেছি যার নাম হচ্ছে ফ্রেশ। সো অ্যাকচুয়ালি ফ্রেশটা কি করবে দেখেন, আমরা যখন মাইগ্রেট কমান্ডটাকে এক্সিকিউট করব সাথে ফ্রেশ এই ফ্ল্যাগটা সহকারে, আচ্ছা সরি যদিও এটা ফ্ল্যাগ না, বাট এটার নামটা আসলে আমি ওইভাবে বলতে পারছি না। ফ্ল্যাগ হচ্ছে নর্মালি এরকম, এই যে যেমন সিট, এটা হচ্ছে বেসিক্যালি ফ্ল্যাগ, এটা এগুলো নিয়ে কাজ করবো নি, সমস্যা নেই। আচ্ছা, সো ফ্রেশ এটা জাস্ট আপনাদের বোঝার জন্যে বা আমার বোঝানোর সুবিধার্থে আমি আপনাদের বলে দিলাম যে এটা হচ্ছে মাইগ্রেটের একটা প্রপার্টি। আচ্ছা, সো ফ্রেশ এ কী করবে, আমাদের ডেটাবেসের মধ্যে যতগুলো ডেটাবেস হচ্ছে যতগুলো টেবিল অলরেডি এক্সিস্ট করতেছে সমস্ত টেবিলগুলোকে ক্লিন করবে, ক্লিন করে নতুন হচ্ছে ড্রপ করে ফেলবে, অ্যান্ড নতুন করে আবার হচ্ছে পুনরায় সে হচ্ছে আমাদের এই মাইগ্রেট কমান্ডটাকে এক্সিকিউট করবে, অর্থাৎ আমাদের এই মাইগ্রেশনস ফাইলগুলোকে সে হচ্ছে ইম্পোর্ট করবে। তো আমি যদি হচ্ছে এন্টার করি, এইবার আমার কোনো ধরনের এরর আসার কথা না। এই যে দেখেন, এই যে সে কিন্তু দেখেন কি এখানে কিন্তু আমাদের যে কমান্ডগুলো এক্সিকিউট করতেছি সমস্ত কমান্ডগুলোর পরেই কিন্তু আমাদের তার একটা স্টেটমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো অ্যাকচুয়ালি দেখেন সে কী করলো, সে যতগুলো টেবিল ছিল সবগুলো টেবিলকে সে ড্রপ করলো এই আমাদের ফ্রেশ নামে এই ফ্ল্যাগটা পাস করানোর জন্য। আচ্ছা, সো আমরা ম্যানুয়ালি যে ড্রপটা করতাম এখানে, সেই ড্রপটার বদলে সে হচ্ছে অটোমেটিক্যালি সমস্ত টেবিলগুলোকে ড্রপ করলো, অ্যান্ড দেন নতুন করে আবার হচ্ছে সমস্ত ডেটাবেসের মাইগ্রেশন ফাইলকে সে জেনারেট করছে অ্যান্ড আমাদের মাইগ্রেশনগুলোকে রান করছে। বাট এইখানেও একটা সমস্যা আছে। ধরেন আপনার হচ্ছে বেশ অনেকগুলো ডেটা অলরেডি এখানে হচ্ছে স্টোর করে ফেলছেন ইউজার্সের মধ্যে, বা আপনাদের আরও অন্যান্য হচ্ছে টেবিল আছে, সেই টেবিলের মধ্যে ডেটাগুলোকে হচ্ছে স্টোর করে ফেলছেন, সেক্ষেত্রে আপনাদের এই এররটা দিচ্ছে। তখন আপনারা যখন হচ্ছে এই ফ্রেশ এই কমান্ডটাকে অ্যাকচুয়ালি আবার রান করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টায়ার ডেটাবেসের মধ্যে যতগুলো ডেটা ছিল সমস্ত ডেটাগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, ক্লিন হয়ে পুনরায় আবার হচ্ছে ডেটাটা একদম নতুন করে রিসেট হবে। সো এটা জাস্ট আপনাদের
নলেজে দেওয়ার জন্য বলে দিলাম। সো ফ্রেশ কমান্ডটা অ্যাকচুয়ালি আপনাদের যতগুলো টেবিল রয়েছে সবগুলো টেবিলকে ডিলিট করে দিবে বাংলা কথায়। ড্রপ মিনস এটা হচ্ছে ডেটাবেসকে আপনাদের এই টেবিলটাকে ডেটাবেস থেকে রিমুভ করতেছে অ্যাকচুয়ালি। সো ডিলিট করে দেন আবার নতুন করে মাইগ্রেট করবে। আচ্ছা, এর মধ্যে আরও ডিপ অনেক কিছু আছে মাইগ্রেশনের জন্যও, এগুলো নিয়েও আমরা কাজ করব, সমস্যা নেই আস্তে আস্তে। ভাই অ্যাকচুয়ালি লারাভেলটা বা ব্যাক এন্ড জিনিসটা এত বড় পরিসরে আসলে কাজ করে, যত বুঝাবো ভাই বুঝানো আসলে শেষ হবে না এগুলো নিয়ে। সো আপনারাও আমাকে একটু একটু থামাইয়েন যে ভাই আর বুঝেন না, কন্টিনিউ করেন, নাহলে ভাই চলতেই থাকবে, দেখবেন যে শেষই হবে না। আচ্ছা, সো আমাদের অ্যাকচুয়ালি মাইগ্রেশনটা কিন্তু কমপ্লিট হলো এখানে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইগ্রেশনগুলো হয়ে গেছে। ইউজার্স নামে আমরা একটা টেবিল এখানে পেয়ে গেছি। আচ্ছা, সো তাইলে আমাদের কাজ এইবার বাকি কি, বা আমরা হচ্ছে এইবার কি চাচ্ছি? এইবার আমরা চাচ্ছি হচ্ছে ইউজার যাতে ক্রিয়েট হয়, অর্থাৎ অ্যাকচুয়ালি এইবার আমরা হচ্ছে ভিজুয়ালাইজেশন করি আমাদের হচ্ছে ফ্লাটার অ্যাপ্লিকেশনের কথা। সো অ্যাকচুয়ালি কি করব, যখন ফ্লাটার অ্যাপ্লিকেশন থেকে ইউজার রেজিস্ট্রেশন স্ক্রিনের মাধ্যমে তার হচ্ছে ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার নাম বা এক্সেট্রা যে ডেটাগুলো অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি সেই ডেটাগুলো যখন প্রোভাইড করবে, ডেটাগুলো দেওয়ার পরে যখন সে এপিআইটা হিট করবে, সেই এপিআইটা অ্যাকচুয়ালি কী কাজ করবে, এই কাজ সেই ফাংশনালিটিটা এবার আমার ইমপ্লিমেন্ট করতে হবে। বা অ্যাকচুয়ালি সে যে এপিআইটাকেই হিট করবে সেই এপিআইটাকেই আমাদের হচ্ছে লারাভেল আগে বানাই নিতে হবে। আচ্ছা, আমাদের মাইগ্রেশন হলো, আমাদের ডেটাবেস হলো, বাট ডেটাবেসের মধ্যে যে ডাটা গিয়ে জমা হবে বা কোন মাধ্যমে জমা হবে বা কি কি মেথডগুলো সে অবলম্বন করবে, এই জিনিসগুলো তো আমরা হচ্ছে তাকে বলিনি। সো এইগুলো আমাদের হচ্ছে ম্যানুয়ালি বলে দিতে হবে। অ্যান্ড কোন রাস্তা ধরে, এক কথায় সহজ বাংলায় আপনাদের বোঝাই, কোন রাস্তা দিয়ে সে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করতে আসবে, ইউজার কোন রাস্তা দিয়ে ঢুকবে, অর্থাৎ রাউট, কোন রাউটের মাধ্যমে সে হচ্ছে এই রেজিস্ট্রেশনটাকে এক্সিকিউট করবে, সেই রাউটটা আমাদের ফার্স্টে তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যেমন দেখি যে facebook.com/register, যদিও রেজিস্টার মেবি নাই, যেমন ধরেন soria.com/register, এই যে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটা রাউটের মধ্যে চলে আসি। এইটা হচ্ছে এক একটা রাউট, ওয়েব ইন্টারফেসের এক একটা রাউট। আর এই যে রাউটটা আমরা হচ্ছে এই মাত্র হিট করলাম রেজিস্টার, এইটা হচ্ছে একটা গেট মেথডের রাউট। এই গেট মেথডের মাধ্যমে আমরা হচ্ছে এই রেজিস্টারের ভিউটাকে অ্যাকচুয়ালি কল করছি। আমার এই সরিয়ার ক্ষেত্রে যেটা বলতেছি, সো গেট মেথডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের ভিউটাকে কল করতেছি। এইবার আমি যখন এই ডেটাগুলো দিব, লাইক ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দেন পাসওয়ার্ড, সমস্ত কিছু দিয়ে যখন আমি সাইন আপ বাটনে ক্লিক করব, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার সার্ভারকে ডেটা দেওয়া দরকার। সো একটু আগে কিন্তু সার্ভারের থেকে আমি নিচ্ছিলাম যে ভাই রেজিস্টার রাউটে আমি হিট করছি, তুমি আমাকে কিছু একটা দাও, কি দিবা? তুমি আমাকে ভিউ দাও, যে কোন ভিউতে আমি ঢুকবো আমার এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা আমার এই ফাংশনালিটির ক্ষেত্রে যেটা বলতেছি। সো সে আমাকে দিল যে ভাই তোমার হচ্ছে এই ভিউটা, অর্থাৎ রেজিস্ট্রেশনের এই ভিউ বা এই ভিউয়ের ভিতরে আমার ফর্ম আছে, যা কিছু থাকতে পারে। সো সে আমাকে ভিউটা দিল। সো এইবারে আমি তাকে কি দিচ্ছি, আমার নাম, ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমি তাকে ডেটা দিচ্ছি, অর্থাৎ সার্ভারকে আমি দিচ্ছি। সো সার্ভারকে যখন দিতে যাব তখন সার্ভারকে আমি দিব পোস্ট মেথডে, সার্ভার আমাকে দিচ্ছে গেট মেথডে, আমি সার্ভারকে দিব হচ্ছে পোস্ট মেথডে। সার্ভার আমার কাছে ডেটা নিয়ে সার্ভার আমাকে কোনো একটা রেসপন্স দিবে। অ্যান্ড গেট মেথডের ক্ষেত্রে সার্ভারকে আমি জিজ্ঞেস করব, সার্ভার আমাকে ডেটা দিবে। জাস্ট বেসিক একটা উদাহরণ অ্যাকচুয়ালি, বাট এর মধ্যে আরও ডিপলি অনেক কিছু হচ্ছে বোঝার আছে। সো আপনারা যেটা করতে পারেন, আচ্ছা এটা ফ্রি প্রমোশন বলতে পারেন ভাই আপনারা। আচ্ছা,
আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমার চ্যানেলে আরে ভাই অনেক প্রাইভেট প্লেলিস্ট চলে আসতেছে। আচ্ছা সেটা হচ্ছে কোনটা যেন এই যে ফ্লাটার এপিআই বাংলা টিউটোরিয়াল নামে একটা হচ্ছে প্লেলিস্ট আছে। আচ্ছা এই প্লেলিস্টের মধ্যে আপনাদের যে ভিডিওগুলো দেওয়া আছে লাইক একটা দুইটা তিনটা বা চারটা আপনারা হচ্ছে এগুলো যদিও ইমপ্লিমেন্টেশন, বাট আমি রিকমেন্ড করব ফার্স্টের ভিডিও, সেকেন্ড ভিডিও অ্যান্ড থার্ড ভিডিও, এই তিনটা ভিডিও আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের এই সেকেন্ড ভিডিওটা, অর্থাৎ অ্যাবাউট এপিআই প্যারামিটার্স মেথড। সো এইখানে একদম ইন ডিপথ আপনাদের এপিআইয়ের কি মেথড থাকে, এপিআইয়ের মধ্যে কয়টা পার্ট থাকে, কয়টা সেকশন থাকে, অ্যান্ড কিভাবে অ্যাকচুয়ালি এপিআইটাকে এপিআই হিট করা হয়, অ্যান্ড এপিআই হিট করলে কোন মেথডে আমরা এপিআইটাকে হিট করি, কোন মেথডে হিট করলে সার্ভার আমাকে কি টাইপের রেসপন্স দেয়, বা সার্ভার থেকে ডেটা নেওয়ার জন্য কি টাইপের মেথড ইউজ করব, এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি আমি হচ্ছে ইন ডিপথ ডিটেলে এখানে বুঝিয়ে দিয়েছিলাম। সো আই থিঙ্ক এপিআই সম্পর্কে এটা যদিও বলা ঠিক না, এপিআই সম্পর্কে যদি বিস্তারিত বা বেসিক যদি কোনো কিছু জানা দরকার হয়, আমি মনে করি আমার এই তিনটা ভিডিও আপনাদের জন্য এনাফ এপিআই সম্পর্কে জানার জন্য, এপিআইয়ের বেসিক সম্পর্কে জানার জন্য, যে এপিআই আসলে কিভাবে কাজ করতেছে, কি মেথডগুলো আসলে কি, এই জিনিসগুলো। সো আমি রিকমেন্ড করব এই তিনটা ভিডিও আপনারা হচ্ছে এপিআইয়ের প্লেলিস্ট শুরু হচ্ছে এই কাজগুলো শুরু করার আগে এই তিনটা ভিডিও দেখে নেবেন। আচ্ছা ওকে, সো আমরা এবার হচ্ছে একটু প্র্যাকটিক্যালি দেখি। সো আমরা কি বলতেছিলাম, আমরা হচ্ছে রাউটটাকে ডিফাইন করব, যে অ্যাকচুয়ালি ইউজার যে আমার অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করবে সে কোন রাস্তা ধরে বা কোন রাউটটা ধরে সে রেজিস্ট্রেশন করবে, সেই রাউটটাকে আমার ফার্স্টে ডিফাইন করতে হবে বা রেজিস্টার করতে হবে। আচ্ছা এইখানে একটু লারাভেলের বিহাইন্ড দ্য সিন আপনাদের একটু দেখাই, যেহেতু লারাভেলের বেসিক দেখাচ্ছি আপনাদের। সো যারা একদমই নতুন আছেন তাদের ক্ষেত্রে জিনিসগুলো কাজে দিতে পারে। আচ্ছা সো লারাভেলের মধ্যে আমরা যদি হচ্ছে অ্যাপের ভিতরে ঢুকি, যেমন দেখেন অ্যাপ নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে যদি যাই, এখানে বেশ কিছু ধরনের ফোল্ডার আছে যেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। এইখানে দেখেন প্রোভাইডার্স। সো এই প্রোভাইডার্সের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রোভাইডার এখানে রেজিস্টার করা আছে, লাইক অ্যাপ সার্ভিস প্রোভাইডার, আমাদের অথ সার্ভিস প্রোভাইডার, এগুলো একজন এক জিনিসগুলোকে ম্যানেজ করতেছে বা মাল্টিপল ইনস্ট্যান্সগুলোকে ম্যানেজ করতেছে আমাদের এই লারাভেলের বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি। যদিও বিগিনার যারা আছেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো যে নিয়ে কাজ করতে হবে বা এই জিনিসগুলোকে মডিফিকেশন করতে হবে এরকমটা না, বাট যেহেতু আমরা হচ্ছে রাউট নিয়ে কাজ করব, সো রাউটের অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন জাস্ট আপনাদের দেখানোর জন্য। সো এই প্রোভাইডার্সে দেখেন রাউট সার্ভিস প্রোভাইডার .php নামে একটা ফাইল আছে, ওপেন করেন, এই দেখেন সেইখানে কি করতেছে, তার যে বুট ফাংশন, অর্থাৎ এই ফাংশনটা যখনই এক্সিকিউট হয়, তার এই বুট ফাংশনটাতে যখন আসে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি তার যে রাউটগুলো বা রাউট ফাইলগুলো নিয়ে হচ্ছে সে অ্যাপ্লিকেশনটাকে রান করাবে, সেই রাউট ফাইলগুলো এখানে অ্যাকচুয়ালি রেজিস্টার করা হয়। লাইক সে কি করছে দেখেন, দিস রাউটস, এই রাউটসের ভিতরে কিছু রাউট ডিফাইন করছে, দুইটা রাউটের ফাইল, অ্যাকচুয়ালি সহজ ভাষায় রাউটের ফাইল কি করছে, রাউট মিডলওয়্যার, এটা ডিফল্ট একটা মিডলওয়্যার সে সেট করছে। যদিও বিগিনার যারা আছেন মিডলওয়্যার সম্পর্কে জানবেন না বা বুঝবেন না, তো জি অবশ্যই বলবো ভাই, মিডলওয়্যার সম্পর্কে জানবেন অবশ্যই, আস্তে আস্তে ভাই স্টেপ বাই স্টেপ অবশ্যই জানবেন। আচ্ছা সো মিডলওয়্যার বেসিক্যালি আপনাদের হচ্ছে এক কথায় বলতে গেলে ওয়ান কাইন্ড অফ আপনার সিকিউরিটি লেয়ার, বা প্রত্যেকটা রাউটসের জন্য বা স্পেসিফিক কোনো একটা রাউটসের জন্য কোনো একটা লজিক চেক করা
বা ইন্ডিভিজুয়াল কোনো একটা কন্ডিশন চেক করে স্পেসিফিক কোনো একটা রাউটসে রিডাইরেক্ট করা বা এক্সেট্রা বিভিন্ন ধরনের কাজেই অ্যাকচুয়ালি রাউট ব্যবহার মিডলওয়্যার ব্যবহার করা হয়। ইনশাল্লাহ আমরা হচ্ছে আমাদের কাজ যখন হচ্ছে ইমপ্লিমেন্ট করব তখন এই মিডলওয়্যার সম্পর্কে অবশ্যই আমাদের হচ্ছে এই বিস্তারিত বুঝতে হবে, অর্থাৎ আমরা মিডলওয়্যার নিয়ে কাজ করব অলরেডি। আচ্ছা, সো এখানে আমাদের হচ্ছে কি করছে রাউট মিডলওয়্যার, সে হচ্ছে এপিআই নামে একটা মিডলওয়্যার, সেই মিডলওয়্যারটাকে হচ্ছে সে সেট করছে। এই মিডলওয়্যারগুলো অ্যাকচুয়ালি আমার হচ্ছে স্টোর করা আছে। কোথায় স্টোর করা আছে? আমার এই kernel.php এর মধ্যে। সরি, এইখানে না, এই কার্নালের না, এই HTTP এর মধ্যে, এই কার্নালের মধ্যে। এই দেখেন এপিআই এর নামে আমার হচ্ছে একটা মিডলওয়্যার এখানে রেজিস্টার করা আছে। এইগুলো অ্যাকচুয়ালি মিডলওয়্যারের গ্রুপ। সো এইগুলা এখন যদি একদম ডিপ আপনাদের বুঝাইতে চাই বা দেখাইতে চাই, সব কিছু যদি বিস্তারিত বলতে চাই, কইবেন যে ভাই আমি এটা শিখবো না, আমি চলে চাই। আচ্ছা, সো দেখেন এটা লারাভেলের হচ্ছে ডিফল্ট। এগুলো অ্যাকচুয়ালি এখানে কোনো কাজ করতে হয় না, যদিও জাস্ট আপনাদের বিহাইন্ড দ্য সিন বোঝানোর জন্য। একবারেই যদি না বোঝেন তাইলে ভাই সব মাথার উপর দিয়ে যাবে। সো তার জন্যই যদি বুঝাই একটু ভালোভাবেই বুঝাই। আচ্ছা, সো এপিআই মিডলওয়্যার সে হচ্ছে সেট করে নিল, বেশ ভালো কথা। দেন সে হচ্ছে আরেকটা ফাংশনকে এখানে ইমপ্লিমেন্ট করতেছে, সেটা হচ্ছে প্রিফিক্স। সেই প্রিফিক্স অ্যাকচুয়ালি সে কি সেট করছে? এপিআই। সো এই প্রিফিক্সটা অ্যাকচুয়ালি কি, যেমন আমি হচ্ছে এখানে লিখতেছি, যেমন আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে https:/test.com/ আমি হচ্ছে একটা এপিআই, ধরেন এপিআই রাউটটা হচ্ছে রেজিস্টার। বাট যখন হচ্ছে আমার এই রাউটসের মধ্যে সেই রাউট এই রাউট গ্রুপের মধ্যে আমার সেই রাউটটা থাকবে, অর্থাৎ রেজিস্টার রাউটটা হচ্ছে ডিফাইন করা থাকবে, সেক্ষেত্রে আমি যদি চাই যে এই রাউটের মধ্যে আমি এক্সিকিউট করব বা ভিজিট করব, সেক্ষেত্রে সরাসরি /register দিয়ে আমি কখনোই ব্যবহার করতে পারবো না। সেটা কেন? কারণ আমার অলরেডি সেই রাউট গ্রুপের মধ্যে ডিফল্ট একটা প্রিফিক্স সেট করা আছে, সেটা কি? এপিআই। সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, test.com অর্থাৎ আমাদের মেইন ডোমেইনের পরে আমাদের সেই প্রিফিক্সটাকে লিখতে হবে। সো প্রিফিক্সটা লিখে দেন আমাদের এই রাউট গ্রুপের ভিতরে যে রাউটিংটা আমরা সেট করেছি সেই রাউটটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? একটু কাইন্ডলি রেসপন্স করুন। বুঝাচ্ছি তো সেই অনেকক্ষণ থেকেই, বুঝতে পারতেছেন বা বুঝতে পারতেছেন না একটু জানান। বুঝতে পারছি। কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে? রনি ভাই, মাহফুজ ভাই, রাকিব ভাই? ও ভাই, পুরাটাই সমস্যা, খালি শুনতেছি। ভাই ব্যাকএন্ড হচ্ছে কি মজার একটা জিনিস। মানে আমি প্রথম যখন ব্যাকএন্ড শুরু করি, ফার্স্টের দিকে একটু জাস্ট আমার লজিক বলতে আপনার জাস্ট স্ট্রাকচারগুলো বুঝতে একটু সমস্যা হয়েছিল বা সময় লাগছিল। তাছাড়া কোনো সমস্যাই নাই। যদি আপনারা ডার্ট কমপ্লিটলি বুঝে থাকেন, ডার্টের যে ফাংশনালিটিগুলো, সেই জিনিসগুলো যদি বুঝেন, যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত কিছুতেই আপনারা হচ্ছে কন্ডিশনাল কাজগুলো ইজিলি করতে পারবেন। জাস্ট লেখার সিনট্যাক্সগুলো একটু এদিক সেদিক আলাদা হবে, এই আর কি। ডার্ট তো পুরোপুরি বুঝি সবকিছু। আপনার ওপির কনসেপ্ট বলেন, তারপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বলেন, মোটামুটি সব কিছু হচ্ছে সমস্ত ল্যাঙ্গুয়েজেই সেম, জাস্ট লেখার যে স্ট্রাকচারগুলো, ধরনগুলো একটু একটু আলাদা এদিক সেদিক। আচ্ছা, এটার মনে করেন যে পুরাটাই একটু ভিন্ন, তো প্রথম দেখতেছি এই কারণে বেজার লাগতেছে। এটা তো আপনাদের যদিও এই জিনিসগুলো আহামরি লাগবে না বেসিক অবস্থায়, আপনাদের জাস্ট বোঝানোর জন্য এগুলো বলতেছি। আমাদের তো আসলে এগুলা লাগবেই না, আমাদের লগে ফ্লাটার ইন্টিগ্রেশন, খালি এপিআই ইন্টিগ্রেশন করতে হবে। এপিআই ইন্টিগ্রেশন করতে হবে, হ্যাঁ। আপনাদের তো তাহলে সেটাই বলছিলাম যে তাহলে আপনাদের লারাভেলটা না দেখাই, আপনাদের সরাসরি ইন্টিগ্রেশনেই যাই। আপনারা তো লারাভেল দেখতে চাইলেন আর ডিপলি বুঝাইও দিতে বললেন। ফ্রি পাইলে হালকা তো মজা। না ভাই, আজকে না কালকে ব্যাক এন্ড আপনার বানাই দিও, ফ্রন্ট এন্ডে আপনি কয়দিন থাকবেন? না
না আপনার এপিআই তো দিব আরেকজন। এপিআই আরেকজন দিবে, আরেকজনের ভরসায় যদি আপনি না থাকেন যে আপনি ফুল স্ট্যাক নিজেই আপনি ফুল স্ট্যাক করবেন, সেক্ষেত্রে তো আপনার ডেফিনেটলি এপিআই বানাইতে হবে বা ব্যাকএন্ড নিয়ে কাজ করতে হবে। এর জন্য আর কি আপনারা বলছি একটু দেখান, দরকার বললে আরো কয়েকবার দেখুন ভিডিওটাই না। সমস্যা নাই, আপনার হচ্ছে এই জিনিসগুলো আসলে ব্যাকএন্ড ইজি জিনিস, আপনার বুঝলেই আসলে সহজ। তো আমরা কন্টিনিউ করি, অনেক রাত্রি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে। আচ্ছা, সো বাই ডিফল্ট দুইটা হচ্ছে রাউট গ্রুপ এখানে সেট করা আছে, একটা এপিআই এর জন্য আর একটা হচ্ছে ওয়েবের জন্য। সো ওয়েবের ক্ষেত্রে মিডল ওয়্যারটা হচ্ছে এটা। অ্যান্ড আরেকটা জিনিস এখানে আছে দেখেন, সেটা হচ্ছে গ্রুপ। এই যে রাউটের একটা গ্রুপ সে হচ্ছে ক্রিয়েট করছে, এই গ্রুপটা অ্যাকচুয়ালি কোত্থেকে লোড করাবে এই জিনিসটা আমার এখানে হচ্ছে বলে দিতে হবে, অর্থাৎ তার পাথটা, সে যে রাউটিংগুলোকে সেট করবে সেই রাউটিংয়ের পাথটা আসলে কোথায়। সো বেস পাথ হিসেবে আমাদের সেই পাথটা এখানে ডিফাইন করে দিতে হবে। সো দেখেন আমাদের এই রুট ডাইরেক্টরির মধ্যে রাউটস নামে একটা ডাইরেক্টরি আছে, যে রাউটস। সো এর মধ্যে দেখেন আমাদের কাছে চারটা হচ্ছে রাউট ফাইল ডিফাইন করা আছে। সো api.php, channel.php, console.php, web.php। তার মধ্যে আমাদের রাউটিংয়ের জন্য এই দুইটা রাউট হচ্ছে রেজিস্টার করা আছে বা বেস পাথ হিসাবে যে অলরেডি সেট করা আছে। সো এপিআইয়ের ক্ষেত্রে api.php থেকে সে রাউটসগুলোকে লোড করাবে, অ্যান্ড ওয়েবের ক্ষেত্রে web.php থেকে লোড করাবে। দ্যাটস ইট। সো এইবার বেসিক্যালি আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি সে রাউটগুলোকে লোড করাচ্ছে কিভাবে বা লোড করাচ্ছে কিনা, সেইটা দেখার জন্য প্রথমে আগে আমাদের এই যে লারাভেলের অ্যাপটা বা লারাভেলের যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করলাম, এই প্রজেক্টটাকে আমাদের হচ্ছে রান করতে হবে বা এক্সিকিউট করানোর মতো তৈরি করতে হবে। সো এখন পর্যন্ত আমরা যদি বলি যে ভাই তুমি হচ্ছে কি করো, লোকাল হোস্টে ঢোকো, সে কিন্তু ঢুকতেছে, বাট সে অ্যাকচুয়ালি ঢুকতেছে আমার যে লোকাল হোস্টের ডেটাগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে আমার যে সার্ভারটা আমি ইউজ করতেছি, লাইক আমার ম্যাম্প সার্ভার বা জ্যাম্প সার্ভারের যে লোকাল হোস্টের ডিফল্ট যে পেজটা বা সার্ভিসটা রান করা আছে, সেই ডাইরেক্টরি থেকে সে ডেটাগুলোকে রান করাচ্ছে। বাট আমি অ্যাকচুয়ালি আমার লারাভেলের সার্ভারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো লারাভেলের সার্ভারটাকে অ্যাক্সেস করার জন্য আমি নর্মালি এখানে যেটা করব, আমার টার্মিনাল থেকে php artisan serve নামে একটা কমান্ড রান করব। সো এই কমান্ডটার মাধ্যমে আমি বুঝাচ্ছি যে তুমি ভাই আমার এই যে লারাভেল প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটাকে সার্ভ করো, অর্থাৎ তুমি আমাকে এই প্রজেক্টটাকে হোস্ট করাও, সো আমি দেখতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকেই যেটা করে এই লারাভেল প্রজেক্টটা সরাসরি যদি আপনাদের ম্যাম্প বলেন, দেন আপনারা জ্যাম্প সার্ভার যে সার্ভারটা ইউজ করেন, সেই সার্ভারের htdoc বা www এক একটার ক্ষেত্রে এক একটা থাকে অ্যাকচুয়ালি। লাইক ফর এক্সাম্পল আপনাদের জ্যাম্পের মধ্যে যদি htdoc-এর ভিতরে ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনাদের আর php artisan serve এই কমান্ডটা লেখার দরকার নাই। আপনাদের জ্যাম্প সার্ভার রান করার মাধ্যমেই আপনারা সার্ভারটাকে বা লারাভেল অ্যাপটাকে অ্যাক্সেস করতে পারবেন। জাস্ট আপনাদের লোকাল হোস্ট স্ল্যাশ আপনাদের লারাভেল প্রজেক্টের নামটা, যেটা হচ্ছে htdoc-এর ভিতরে থাকবে অ্যাকচুয়ালি সেটা। আচ্ছা, সো আমরা সার্ভ করেই রান করব। সো আমরা কমান্ডটাকে রান করছি php artisan serve অ্যান্ড ইন্টার। আচ্ছা, একটু ওয়েট করি, আমার কম্পিউটারটাই ভাই স্লো কাজ করতেছে অনেকদিন ধরে ইউজ না করাতে। আচ্ছা দেখেন সে কি করতেছে, সার্ভার রানিং অন আমাদের লোকাল হোস্টের আইপিটা দেখাচ্ছে, অ্যান্ড পোর্ট হিসাবে সে সেট করেছে হচ্ছে পোর্ট 8000। ওকে, সো এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি আমাদের যে লারাভেল সার্ভার, সেই সার্ভারটা হচ্ছে রানিং অবস্থায় আছে। সো ক্রস চেক করার জন্য আমরা যদি কন্ট্রোল চেপে ধরে আমাদের এই যে লিঙ্কটা, এই লিঙ্কের মধ্যে ক্লিক করি, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ব্রাউজারে ওপেন হবে। সো আমরা ক্লিক করছি অ্যান্ড বুম, আমাদের একদম ব্র্যান্ড নিউ লারাভেল অ্যাপ্লিকেশন বা লারাভেল প্রজেক্টটা হচ্ছে এবার রান হয়ে গেছে, অ্যান্ড আমরা কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছি। সো এটা লারাভেলের হচ্ছে ডিফল্ট একটা ওয়েব পেজ,
অ্যান্ড লারাভেলের ভার্সনগুলো দেখতে পাচ্ছি, আমাদের পিএইচপি ভার্সন, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি সে যে এই জিনিসটা দেখাইলো, কি হিসাবে দেখাইলো, সে অ্যাকচুয়ালি চিনলো কেমনে যে হ্যাঁ ভাই তুমি ঢুকছো, তোমাকে হচ্ছে এইটাই দেখাইতে হবে, কেমনে বুঝলো সে অ্যাকচুয়ালি বুঝছে আমার এই রাউট থেকে, এটা ওয়েবের জন্যে। সো আমার ওয়েবের যে রাউটটা, সেই রাউটটা আমি অ্যাক্সেস করতেছি। অ্যান্ড আমি কি করছি, এইখানে দেখেন গেট মেথডের একটা রাউট ক্রিয়েট করা আছে বাই ডিফল্ট। সেটা কি করতেছে, তার রাউট নেমটা হচ্ছে স্ল্যাশ। সো স্ল্যাশ মিনস এটা হচ্ছে তার একদম ইন্ডেক্স রাউট, একদম ডিফল্ট রাউট। এক কথায় বলতে গেলে আমাদের যে রাউট গ্রুপটা আছে, এই রাউট গ্রুপের একদম ডিফল্ট এই রাউটটা, অর্থাৎ এর বাইরে আমাদের আর কিছু লিখতে হবে না। ফর এক্সাম্পল আমরা একটু আগে যেটা দেখলাম যে https test.com, সেক্ষেত্রে আমাদের যেহেতু হচ্ছে এই রাউট যে ইউআরএল, আমাদের যে রাউটের যে নাম, সেটা যেহেতু স্ল্যাশ, দ্যাট মিনস ইন্ডেক্স রাউট। সো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই ইউআরএলটার মাধ্যমেই অ্যাক্সেস করতে পারবো। বাট আমাদের যদি এখানে থাকতো লাইক স্ল্যাশ রেজিস্টার, সেক্ষেত্রে যদি আমরা এই রাউটটাকে হিট করতে চাইতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা হিট করতাম এইভাবে স্ল্যাশ রেজিস্টার। বুঝতে পেরেছেন? এখন দেখেন আমি কিন্তু হচ্ছে গেট নামে একটা রাউট ক্রিয়েট করা আছে, অ্যান্ড এখানে চেঞ্জ করে দিছি রেজিস্টার দিয়ে। আমি যদি হচ্ছে যাই অ্যান্ড এই ইউআরএলটাকেই যদি আমি রিলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমাকে কিছুই দেখাবে না বা ইরর দিবে। এই দেখেন সে বলতেছে 404 নট ফাউন্ড। সো 404 হচ্ছে সার্ভার সাইডের একটা ইরর কোড বা স্ট্যাটাস কোড 404, অ্যান্ড এটা ইন্ডিকেট করে হচ্ছে নট ফাউন্ড। সো যারা সার্ভার নিয়ে কাজ করেন বা হচ্ছে আপনাদের নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন, তারা এই স্ট্যাটাস কোড সম্পর্কে ভালোভাবেই জানবেন। কিছু বলবেন ভাই? আচ্ছা, সো আমাদের এখন আরেকটা নতুন রাউট হচ্ছে রেজিস্টার করা আছে। সেটা কি? রেজিস্টার সাকসেসফুল। এই যে দেখেন রেজিস্টার হিট করলে কিন্তু এইবার চকচকা ফকফকা আমাদের সেই ইন্ডেক্স পেজটা হচ্ছে ওপেন হচ্ছে। এইখানে কিন্তু কোনো সমস্যা নেই। কারণ কি? কারণ আমরা রাউটিংয়ের মধ্যে বলে দিছি যে রাউট এটা একটা গেট মেথডের রাউট, অ্যান্ড তুমি ঢোকবা, যদি রেজিস্টারে যদি ঢোকো, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সে একটা কলব্যাক ফাংশন রিটার্ন করতেছে। এই গেট মেথডের মধ্যে দেখেন সে কি নেয়, এই যে সে একটা ইউআরআই নিবে, অর্থাৎ তার যে নামটা, সেই নামটা নিবে, আরে ভাই, অ্যান্ড তার হচ্ছে একটা অ্যাকশন নিবে। নাকি ঠিক বলতেছি নাকি ভুল বলতেছি? অ্যাকশন নাল, আচ্ছা এটা যেমন তা বলুক, আমি হচ্ছে আপনাদের একটু বুঝাই জিনিসটা। আচ্ছা, সো অ্যাকচুয়ালি আমরা যখন হচ্ছে কোনো একটা রাউট ক্রিয়েট করব, সো রাউট ক্রিয়েট করার জন্য আমরা লিখবো এইরকম যে রাউট, অ্যান্ড এই রাউটটাও কিন্তু হচ্ছে একটা ক্লাস, একটা সার্ভিস বা একটা প্যাকেজ লারাভেলের। যদিও এটা একটা ডিফল্ট প্যাকেজ, প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমাদের সমস্ত কিছু ডাউনলোড অ্যান্ড ইনস্টল হয়ে গেছে। সো এই যে দেখেন অ্যাকচুয়ালি সে কি করতেছে, ইউজ করতেছে। আমরা যেরকম হচ্ছে ইম্পোর্ট করি ডার্টে বা ফ্লাটারে, এইখানে এই জিনিসটা ইম্পোর্ট করতেছে। সো ইম্পোর্ট করার ক্ষেত্রে সে লিখতেছে ইউজ, অ্যান্ড কোন ডাইরেক্টরির কোন ক্লাসটাকে সে ইউজ করবে বা ইম্পোর্ট করবে সেইটা, সেই ইন্টার ডাইরেক্টরিটা এখানে লিখতে হচ্ছে। ওকে, সো আমরা রাউটকে ব্যবহার করব, রাউট অ্যান্ড ডাবল কোলন দিতে হবে। সো ডাবল কোলন অ্যান্ড আমরা কোন মেথডে রাউটটাকে ক্রিয়েট করব। সো আমাদের ক্ষেত্রে লাইক গেট মেথড, পোস্ট মেথড, ডিলিট মেথড, পুট মেথড, যে কোনো মেথডে আমরা রাউট ক্রিয়েট করতে পারি। সো ফর এক্সাম্পল আমরা যাচ্ছি গেট মেথডে একটা রাউট ক্রিয়েট করতে। সো এই গেট মেথডে এই যে এই দুইটা জিনিসই সে নেয়, একটা হচ্ছে ইউআরআই আর একটা হচ্ছে তার অ্যাকশন। অর্থাৎ সে যখন এই ফাংশনটা আমরা ট্রিগার করব বা এই রাউটটাকে যখন ট্রিগার করব,
তখন অ্যাকচুয়ালি সে কি অ্যাকশন ঘটাবে সেটা বলতে হবে। ওকে, সো আমরা ফাংশনের নাম হিসেবে দিয়ে দিচ্ছি লেটস সে টেস্ট, অ্যান্ড দেন কমা দিয়ে আমাদের সেই কলব্যাক ফাংশনটা দিতে হবে। সো আমরা লিখব ফাংশন, অ্যান্ড এটা যেহেতু একটা কলব্যাক ফাংশন বা অ্যানোনিমাস ফাংশন, সো আমাদের এই ফাংশনের যে সিনট্যাক্স সেটা লিখতে হবে। ওকে, সো সিনট্যাক্স অনুযায়ী সেটা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড আমাদের কার্লি ব্র্যাকেটটা। ওকে, সো এইবার যদি আমরা হচ্ছে চলে যাই আমাদের ওয়েব ইন্টারফেসে, অ্যান্ড আমরা যদি হচ্ছে যাই আমাদের যে সার্ভারটা যেখানে রান হচ্ছে সেইটা /test, এই যে আমাদের কিন্তু এই রাউটটা বা এই রাস্তাটা কাজ করতেছে অ্যাকচুয়ালি, কোনো কিন্তু ইরোর দিচ্ছে না। এটা আমাদের টেস্ট দিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতেছে, ওয়ার্কিং। লাইক আমরা যদি বলি যে হচ্ছে টেস্ট টি বা আদার্স যে কোনো কিছু, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইরোর পাচ্ছি। বাট আমরা যখন টেস্ট দিচ্ছি তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি ইরোর দিচ্ছে না, এটা কাজ করতেছে। বাট কোনো কিছু দেখতেছি না, হোয়াইট স্ক্রিন দেখতেছি। তার কারণ হচ্ছে আমরা জাস্ট রাউটটাকে ডিফাইন করছি বা রেজিস্টার করছি। এই রাউটের মধ্যে অ্যাকচুয়ালি হিট করলে কি কাজটা ঘটাবে বা কি অ্যাকশন ঘটবে সেইটা আমরা বলিনি, অর্থাৎ অ্যাকচুয়ালি সে কি রিটার্ন করে দিবে সেটা আমরা তাকে এখন পর্যন্ত বলে দিইনি। সো আমরা রিটার্ন করব, লেটস সে আমরা কোনো একটা টেক্সটকেই সরাসরি রিটার্ন করে দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। অ্যান্ড এইবার যখন আমি হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই রাউটটাকে হিট করব, এই যে দেখেন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা। সো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কোডগুলো ঠিকঠাকভাবেই কাজ করতেছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের রাউটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, লাইক নেম ইজ ইকুয়াল সিরাজুল, অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা রিটার্ন করবো কাকে, আমাদের নেমকে। অ্যান্ড এইবার যখন আমরা রান করবো, এই দেখেন আমরা দেখতেছি সিরাজুল, অর্থাৎ আমরা যেটা লিখে দিয়েছিলাম সেইটা দেখতে পাচ্ছি। আচ্ছা, সো আমাদের কিন্তু রাউটগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে। এইবার দেখেন আমাদের যেহেতু গেট মেথডের রাউট এটা, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সরাসরি আমরা এটাকে হিট করতে পারতেছি, লাইক কোনো একটা ব্রাউজারের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে আমরা হচ্ছে সরাসরি এটার আউটপুটটাকে দেখতে পাচ্ছি। বাট যখন এটা পোস্ট মেথডের কোনো একটা রাউট হবে, তখন কিন্তু আর সরাসরি এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। লাইক আমরা যদি চাই কোনো একটা ব্রাউজারের মাধ্যমে এই রাউটটাকে হিট করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটাকে করতে পারবো না। লাইক আমরা যদি রিলোড দেই, দেখেন আমাদের ইরর দিচ্ছে। কি ইরর দিচ্ছে? দ্য গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর রাউট টেস্ট, অর্থাৎ আমাদের রাউটটার নাম সাপোর্টেড মেথড পোস্ট, অর্থাৎ এই রাউটটাকে এবার অ্যাক্সেস করার জন্য আমাদের অবশ্যই পোস্ট মেথডে এই রাউটটাকে হিট করতে হবে। লাইক আমরা চাইলে হচ্ছে এবার আমাদের ফ্লাটার অ্যাপ থেকে হচ্ছে যখন ইউজার রেজিস্টারে ক্লিক করবে বা অন্য কোনো একটা অ্যাকশন ঘটাইতে যাবে, তখন হচ্ছে আমরা এই পোস্ট মেথডের রাউটটাকে আমরা হিট করতে পারবো। অথবা আমরা হচ্ছে কোনো একটা এপিআই টেস্টিং টুল লাইক পোস্টম্যান বা আদার্স যে কোনো কিছু দিয়ে আমরা হচ্ছে এই রাউটটাকে পোস্ট মেথডে সিলেক্ট করে দেন আমরা হচ্ছে হিট করতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের বেসিক অ্যাকচুয়ালি ওভারভিউ আমাদের রাউটগুলো সম্পর্কে। বাট রাউটের মধ্যেও আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কাজ আছে, যে কাজগুলো আমরা হচ্ছে দেখবো ইনশাল্লাহ ইন ফিউচার। অ্যান্ড আমরা চাইলে হচ্ছে কোনো একটা রাউটের সাথে প্যারামিটার নিয়ে আসতে পারি, অ্যান্ড সেই প্যারামিটারের উপর বেস্ড করেই আমরা হচ্ছে কোনো একটা আউটপুট তাকে দেখাইতে পারি। অ্যান্ড আমাদের যে শুধুমাত্র এইখানে কোনো একটা টেক্সট রিটার্ন করতে হবে, টেক্সটই দেখাইতে হবে এইরকম না, আমরা চাইলে এখানে বিভিন্ন জিনিস দেখাইতে পারি। বা আমরা চাচ্ছি যে আমাদের একটা ইউআই ডিজাইন আছে, অর্থাৎ আমাদের একটা ভিউ ফাইল আছে, সেই ভিউ ফাইলটাকে আমি রিটার্ন করব। সো সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি ভিউ, অ্যান্ড আমার যে ভিউ ফাইলটা সেই ভিউ ফাইলটার নাম, ফর এক্সাম্পল ওয়েলকাম নামে আমার কাছে একটা ভিউ ফাইল ডিফল্ট ক্রিয়েট করা আছে। সেটা কোথায়? সেটা আছে রিসোর্সেস এই ফোল্ডারের ভিতরে, ভিউস এই ফোল্ডারে। এই দেখেন ওয়েলকাম
.blade.php সো লারাভেলের ক্ষেত্রে আমরা নতুন ভিউ ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করব আমাদের ফাইলের নাম .blade.php সো .blade.php এই জিনিসটুকু হচ্ছে আমাদের রিকোয়ার্ড ওকে সো এটা অ্যাকচুয়ালি একটা ব্লেড ফাইল সো লারাভেলের ডিফল্ট ব্লেড সো এইবার যদি আমরা আবার এই মেথডটাকে হিট করি দেখেন আমরা কিন্তু লারাভেলের ডিফল্ট যে পেজটা ছিল ওয়েলকাম পেজ সেটা দেখতে পাচ্ছি সো অ্যাকচুয়ালি আমাদের এই ওয়েলকাম পেজটা সেখানে লোড হচ্ছে এই যে এই পেজটা সো আমি যদি কোনো একটা কিছু চেঞ্জ করি যেমন হ্যালো ওয়ার্ল্ড programming wormhole ওকে ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে কিছু চেঞ্জ করলাম আমার এই ব্লেড ফাইলটার মধ্যে সো এইবার যখন রান করবো এই যে দেখেন সেই চেঞ্জেসগুলো কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ওয়ার্মহোল দেন সাবস্ক্রাইব টু প্রোগ্রামিং ওয়ার্মহোল অর্থাৎ যা যা কিছু আমি চেঞ্জ করতেছিলাম সব কিছু এখানে দেখতে পাচ্ছি সো রাউটের আমাদের বেসিক ওভারভিউ মেবি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড আমরা এই রাউটটাকে ডিলিট করে দিচ্ছি আমরা আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ রাউট নিয়ে ডিটেলস কাজ করব আমাদের কন্ট্রোলার নিয়ে কাজ করব আমাদের ডেটাগুলো কিভাবে ডেটাবেসেস হচ্ছে স্টোর করব এই জিনিসগুলো নিয়ে কাজ করব কারো কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারেন ভাই ডেটাবেস থেকে তো কিছু আনানো দেখাইলেন না ভাই আজকে অলরেডি ক্লাস করাচ্ছি 2 ঘন্টা 20 মিনিট ধরে আর রেকর্ড চলতেছে 1 ঘন্টা 31 মিনিট ধরে আজকে একবারে এত কিছু দিলে নিতেও পারবেন না আর আমিও ভাই বক বক করতে করতে শেষ হয়ে যাব অলরেডি 11:23 বাজে আর একটু লোড দিয়ে দেন 12টা মিল করেন একবারে হচ্ছে নেক্সট ক্লাসেই দেখি ভাই ডেটাবেস ইন্টিগ্রেট করা ডেটাবেস থেকে কিভাবে একটা ডেটা কোয়েরি করে আইনা পরে দেখাবো হ্যাঁ এটাও দেখাবো কোনো সমস্যা নাই ভাই ধৈর্য ধরেন সবুরে মেওয়া ফলে আমাদের যেহেতু হচ্ছে আপনার ডেটাগুলোকে স্টোর করতে হবে লাইক ইউজার রেজিস্টার করতে হবে দেন পাসওয়ার্ড গুলো স্টোর করতে হবে সেগুলো অবশ্যই ডেটাবেস নিয়ে আমাদের কাজ করতে হবে সো আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ আমি রেকর্ডটা দেই ভাই একটু ওয়েট রেকর্ডটা স্টপ করি সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের বিস্তারিত জিনিসগুলো নিয়ে আলোচনা করব কিভাবে আমাদের রেজিস্টার এপিআই আমরা ক্রিয়েট করব ডেটাগুলোকে কিভাবে ডেটাবেসে স্টোর করব এই জিনিসগুলো নিয়ে সো আল্লাহ হাফেজ